ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি কিভাবে একটি বেসিক ওয়েবসাইট লেআউট তৈরি করতে হয়। এটি একটি খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, কারণ এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি বেসিক ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো জিনিসটাকে খুব মনোযোগ সহকারে দেখবেন, কেননা এটা খুবই একটি ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। এটার মাধ্যমে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে যে যখন একটি ওয়েবসাইটের লেআউট আপনার কাছে আসবে, একটি ইমেজ যখন আপনাকে দেওয়া হবে, তখন কিভাবে আপনি জিনিসগুলোকে ভাগ করতে পারবেন। এটা বেসিকভাবে। এরপরে আমরা দেখব যে কিভাবে একটি কমপ্লেক্স লেআউটকে তৈরি করতে হয়, অর্থাৎ যে কোনো একটা ওয়েবসাইটের লেআউট কী করে আপনি তৈরি করতে পারবেন সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো। কিন্তু আপনি যেহেতু বিগিনার, তাই আপনার সবার প্রথমে জানা উচিত যে কীভাবে এই লেআউটগুলো তৈরি করতে হয়, তাই সেটাই আজকে আমরা দেখব। তো সেটা খুবই ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট। আর যদি আজকে আপনি এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি উপরে থাকা আই বাটনে প্রেস করুন, বা আপনি নিচে ডেসক্রিপশন বক্সেও পুরো একটি প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আপনি পুরো সম্পূর্ণ কোর্সের সব ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আকারে পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ কোর্সটি একবারে স্টেপ বাই স্টেপ পেতে আপনি আই বাটনে প্রেস করুন বা নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন, সেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক ইম্পর্টেন্ট টপিক মিস করে যাবেন, যেগুলো আমি সম্পূর্ণ ভিডিওর মাঝখানে বলবো। তাই একদম স্কিপ করে দেখবেন না, একদম পুরো ভিডিওটুকু দেখবেন, কেমন? তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা চলে যাবো হচ্ছে সি ড্রাইভের মধ্যে, সেখানে আছে ওয়েব ক্লাসেস, আর আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 41। সো আমি এখানটাতে দিয়ে দিই ক্লাস 41। আর এরপরে আমরা ভিতরে জানি যে আমাদের দুখানা ফাইল তৈরি করতে হয়, সেটি হচ্ছে index.html আর style.css, তাই তো? একদম। তো index.html তৈরি করলাম, আর পাশাপাশি আমি এখানে আরেকটা ফাইল তৈরি করে নিলাম শর্টকাটে, যে style.css। ঠিক আছে, একদম। তো এবার আমরা কি করব, এখান থেকে index.htmlটাকে ওপেন করে নিই নোটপ্যাডে, পাশাপাশি এটাকে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস, আর তারপরে আমরা style.cssটাকে ওপেন করে নিই। ঠিক আছে, এগুলো সব আপনারা জানেন। এবার আমরা এখানে কি করব, এখানে html:5 দিয়ে স্ট্রাকচারটাকে রেডি করে নিই। তো দেখুন স্ট্রাকচারটা রেডি হয়ে গেল। এবার আমি এই টাইটেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্লাস 41। ঠিক আছে, আর সরি ক্লাস 41, হ্যাঁ। তো এবার আমরা কি করব, এখানে link:css করে নিই, যাতে আমরা css ফাইলটাকে অ্যাড করে নিলাম। বেশ। তো এইবার আমরা সিএসএসে গিয়ে কী করবো, সবার প্রথমে বডিতে মার্জিন 0 দিয়ে দেবো, তাই না? একদম। তো আমি বডিতে এখানে মার্জিন 0 দিয়ে দিলাম। ঠিক আছে, একদম। এইবার আমরা এইখানে আমাদের কাজ শুরু করব। দেখুন আমরা আজকে শিখব যে কী করে একটি ওয়েবসাইটের, একটি বেসিক ওয়েবসাইটের লেআউট তৈরি করতে হয়। ঠিক আছে, যেহেতু আপনারা বিগিনার্স, যেহেতু আপনারা নতুন, তাই আমি এখন খুব সহজ পদ্ধতিতে জিনিসগুলোকে দেখাবো। তো পরবর্তীকালে আমরা কমপ্লেক্স বিভিন্ন লেআউটগুলো তৈরি করব। ঠিক আছে, আর সেটাও খুবই ইজি। আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ যদি ভালোভাবে শিখে নিতে পারেন, তাহলে আপনার ওই সমস্ত লেআউটগুলো তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর ইভেন আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এটাও দেখিয়ে দেবো যে কিভাবে একটি লেআউট পাওয়ার পরে, বা কিভাবে একটি ওয়েবসাইটের ছবি পাওয়ার পরে আপনি সেই সেকশনগুলোকে ভাগ করতে পারবেন। এটা অনেকেরই সমস্যা হয়। যেরকম আমি যদি একটু নোটপ্যাডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, যেরকম আমি এখান থেকে লিখলাম ধরুন google.com, ফার্স্টে google.com-এ চলে যাই। যাওয়ার পরে এখানে আপনি সার্চ বক্সে লিখুন নোটপ্যাড++। যাওয়ার পরে এর অফিসিয়াল ওয়েবসাইটটাতে যান। তো আমি এখান থেকে হোমে চলে গেলাম, এই হোমটাতে প্রেস করুন। মনে করুন এটা একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো এটা অরিজিনালি একটা ওয়েবসাইট। তো এইবার যখন আপনাকে কোনো একটা টাস্ক দেওয়া হবে পরবর্তীকালে, বা যখন আপনি কোনো একটা কাজ পাবেন, তখন দেখুন এটা তো ওয়েবসাইটটা তৈরি করা হয়ে গেছে, তাই না? এইটা কিন্তু প্রাথমিক অবস্থায় তৈরি করা থাকবে না। মনে করুন আপনাকে এরকম একটা ইমেজ দেওয়া হয়েছে। ঠিক আছে, এই পুরোটা একটা ইমেজ দেওয়া থাকবে আপনাকে। এবার ওই ইমেজটা থেকেই আপনাকে পুরো ওয়েবসাইটটাকে তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে যে কোনটা কোন সেকশানে থাকবে। ঠিক আছে, বা আমরা সব থেকে ভালো হয় আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাকে খুলি। তো আপনারা নতুন ট্যাবে ওপেন করুন, আমরা দুটোকে পাশাপাশি রাখলাম, এটাতে নোটপ্যাড রাখলাম, এটাতে আমরা webground.in খুললাম। দেখুন এখানে webground.in-টা খুললাম। তো দেখুন এটা আপনার একটা ওয়েবসাইট, আমি এটাকে দিয়ে বোঝাই, তাহলে সব থেকে বেশি আপনাদের সুবিধা হবে। তো দেখুন এই ওয়েবসাইটটা কিন্তু প্রাথমিক অবস্থায় বানানো থাকে না, এটাকে বানাতে হয়, আর বানায় কে? আপনারা বানাবেন। এবার তাহলে কথা হচ্ছে আমরা প্রাথমিক অবস্থাতে কী পাবো? প্রাথমিক অবস্থাতে আপনি এই পুরো জিনিসটার একটা ছবি পাবেন, সেটা পিএসডি আকারেও হতে পারে, সেটা জেপিজি বা একটা ইমেজ আকারেও হতে পারে। তো সেই ছবিটা দেখে দেখে আপনাকে হুবহু পুরো এইভাবে ওয়েবসাইটটাকে তৈরি করতে হবে। এইবার সেটার জন্য আপনাকে ফার্স্টে জানতে হবে যে কিভাবে আমি এই সেকশনগুলোকে ভাগ করব। ঠিক আছে, যেরকম এইটা আমি পরবর্তীকালে খুব ভালোভাবে শিখিয়ে দেবো। ঠিক আছে, আজকে নয়। দেখুন যেরকম এইটুকু হচ্ছে একটা সেকশন, তাই না? এবার তার মধ্যে দেখুন এইটুকু সেকশনের মধ্যে হচ্ছে এটা একটা ভাগ, আবার এইটা একটা ভাগ, তাই না? আবার দেখুন এইটুকু একটা সেকশন,
এই যে এতটুকু একটা সেকশন, তার মধ্যে দেখুন এইটুকু একটা ভাগ, আবার এইটুকু একটা ভাগ, তাই না? একদম ঠিক। নিচেরগুলোও ঠিক তাই, কিন্তু দেখুন এইভাবেই পুরোপুরিভাবে সেকশনগুলোকে কিন্তু ভাগ করতে আমাদেরকে শিখতে হবে। যেরকম আমরা যদি এইটা দেখি, এইটাকে যদি লক্ষ্য করি, তাহলে এটা দেখতে পারবো যে এই পুরোটুকু হচ্ছে একটা সেকশন, ঠিক আছে? তার মধ্যে দেখুন আমি মনে করতে পারি যে এভাবে ভাগ করে নিতে পারি যে এটা একটা ভাগ, তারপরে এই পুরোটুকু এই নিচের অর্থাৎ এই কলামগুলো নিয়ে আরেকটা ভাগ, এইভাবে। অর্থাৎ কিভাবে আমরা একটি জিনিসকে ভাগ করবো সেটা সম্পূর্ণভাবে আমার উপরে নির্ভর করছে, ঠিক আছে? যেরকম এটা যদি একটা সেকশন হয়, দেখুন এই পুরোটুকু, এটা আপনারা বুঝতেই পারছেন যে ধরুন এটা যদি পুরোটা একটা সেকশন হয়, তাহলে সেকশনের হচ্ছে এটা একটা লেফট সাইড আর এটা হচ্ছে রাইট পার্ট, এরকম একটা করে। তো এইভাবেই আমাদেরকে এই ভাগ করাটা শিখতে হবে, যেটা আমরা পরবর্তীকালে শিখবো, ঠিক আছে? সেটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? আমরা কিছু টিউটোরিয়াল পরেই বা কিছু ভিডিও পরেই আমরা এই জিনিসটা শিখতে চলেছি। তো খুবই ইজি হয়ে যাবে আপনাদের কাছে এই যে বিভিন্ন সেকশনগুলোকে ভাগ করা, ঠিক আছে? কিন্তু আজকে আমরা দেখব কিভাবে একটি বেসিক লেআউট তৈরি করতে হয়। দেখুন পুরো জিনিসটাতেই, পুরো কোর্সটাতেই আমি আপনাদেরকে পুরোপুরিভাবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাচ্ছি, তাই না? তাই আপনাকে সবার প্রথমে বেসিক জিনিসগুলো শিখতে হবে, অ্যাডভান্সগুলো আপনি অটোমেটিক্যালি পেরে যাবেন, ঠিক আছে? তাই সব সময় আপনাকে আগে বেসিক শিখে তারপরে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যেতে হবে। তো দেখুন আপনারা আশা করি বুঝতে পেরেছেন, সেভাবে দেখুন নোটপ্যাডটাকেও আপনি ভাগ করতে পারবেন, যেভাবে আমি ভাগ করলাম। আর যখন আমি এই যে ভাগ করাটা আপনাকে যখন শিখিয়ে দেবো, তখন আপনি যে কোনো ওয়েবসাইটকে শুধুমাত্র চোখে দেখেই ভাগ করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো সেটা হচ্ছে একটি ইন্টারেস্টিং জিনিস, তো সেটা আমরা পরবর্তীকালে শিখবো। তো চলুন আজকে আমরা দেখি যে কীভাবে একটি বেসিক লেআউট তৈরি করতে হয়, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট নতুনদের কাছে, যে কীভাবে একটি নতুন ওয়েবসাইটকে বা নতুন একটি লেআউটকে আপনি কীভাবে ডিজাইন করবেন। তো তার জন্য আমি এগুলোকে জাস্ট ক্লোজ করে দিই, সবগুলোকে ক্লোজ করে দিলাম। আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করলাম। তো দেখুন এটা ওপেন হয়ে গেল। বেশ, আমরা সমস্ত কিছুকে ক্লোজ করে দিই। দেওয়ার পরে সবার প্রথমে আমি একটা জিনিস আপনাকে ড্র করে দেখাই, তারপরে আমি এখানে এসে সব কিছু কোড করব, ঠিক আছে? তো চলুন আমরা এখানে আমাদের একটি সিম্পল বেসিক ওয়েব লেআউট তৈরি করি, ঠিক আছে? এটা আপনারাও তৈরি করবেন। তো দেখুন আমি এখানে কি করব, আমি এখানে একটি ড্র করব, ঠিক আছে? একটি লেআউট ড্র করব। আর আপনারা এই যে ড্রটা আমি করছি সেটা আপনারা এমএস পেইন্টেও করতে পারেন, অর্থাৎ যে এমএস পেইন্ট আছে, বা আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন autodraw.com, ঠিক আছে? তো এখানে আপনি বিভিন্ন রকমের পেইন্টে যে সমস্ত কাজগুলো করেন সেগুলো এখানে আপনি করতে পারবেন। এখানে একটু অনেক ইজি হয়, পেইন্টে আসলে সিলেক্ট করে ড্র্যাগ মানে এদিক থেকে এদিকে একটা ব্লককে নিয়ে যাওয়া বা আপনার কোনো কিছু লেখা খুব একটি মানে অসুবিধা হয় ওখানটাতে লিখতে গেলে, আপনি খুব সহজেই একটি ব্লককে এখান থেকে এদিকে নিয়ে যেতে পারবেন না। তো এই কারণেই আমি এই ওয়েবসাইটটা ব্যবহার করছি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে autodraw.com, এটা লিখবেন, এখানে আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন খুবই ইজি ওয়েতে, ঠিক আছে? তো দেখুন এখান থেকে ইভেন আপনি ডাউনলোডও করতে পারবেন, সেটা আমি পরে দেখিয়ে দেবো। তো এখানে সর্বপ্রথম আমি একটা বেসিক লেআউট তৈরি করি। তো সেটার জন্য আমি কি করব, আমি দেখুন এখানে শেপ রয়েছে, এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি কোন শেপটা চান, দেখুন আমি রেক্ট্যাঙ্গেলটা চাই, ঠিক আছে? এটাকে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে দেখুন এখানে ক্লিক করে আমি এদিকে একটা জিনিস নিয়ে গেলাম, ঠিক আছে? দেখুন এখান থেকে এদিকে একটা জিনিস নিয়ে গেলাম, ঠিক আছে? বা আমি একটা কাজ করি, আমি সম্পূর্ণ লেআউটটাই ইউজ করি, মানে পুরো যে সাদা অংশটা রয়েছে, দেখুন আমি এইখান থেকে এইটুকুনি পুরো একটা জিনিসকে এভাবে নিয়ে গেলাম, ঠিক আছে? বেশ, এবার এটার ভিতরে রং দেওয়ার জন্য বা এটাকে ফিল করার জন্য আপনি কী করবেন, দেখুন আপনি এখানে দেখুন ফিল বলে একটা অপশান আছে, ঠিক আছে? এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এটা আপনি কী দিয়ে ফিল করবেন সেই কালারটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। অলরেডি দেখুন বাই ডিফল্ট এখানে কী চুজ করা আছে, নীল চুজ করা আছে না? তাই আপনি যখনই এই ফিলে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেখবেন এই কালারটা এখানে পড়ে গেছে, দেখুন এই কালারটা এখানে পড়ে গেল। এবার এর ভিতরে আপনি একটা লেখা দিতে চাইছেন, সেই লেখাটা দেবেন কি করে, তার জন্য আপনি এই টাইপে ক্লিক করুন, টেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করুন, ঠিক আছে? এবার দেখুন যেই মুহূর্তে আপনি টাইপে ক্লিক করলেন, এই কালারটা কী রয়েছে দেখুন তো, ব্লু রয়েছে, কিন্তু তাই ব্লু এর উপরে যদি ব্লু লেখাই পড়ে তাহলে তো আপনি কিছু বুঝতে পারবেন না, তাই না? তাই আপনাকে এই লেখার কালারটাকে হোয়াইট করে দিতে হবে। তাই আপনি এখানে নিয়ে গিয়ে জাস্ট হোভার করুন, এটাতে হোভার করার পরে দেখুন এখানে হোয়াইট কালার রয়েছে, হোয়াইটে ক্লিক করুন। এইবার আপনি এটার উপরে ক্লিক করুন, ক্লিক করার পরে কিছুটা লিখুন, যেরকম হেডার এরিয়া, এটা লিখলেন। দেখুন লেখার সাইজটা অনেকটা যদি আপনার কাছে মনে হয় যে বড় হয়ে গেছে, আপনি কি করবেন, জাস্ট এই যে এখান থেকে রয়েছে 48 পিক্সেল, এখানে ক্লিক করুন, করার পর এটাকে একটু কমিয়ে দিন, দেখুন এটা কমে গেল, ঠিক আছে? বা আপনি আর একটুখানি বাড়িয়ে দিন, ব্যাস এটা হয়ে গেল। এবার এখান থেকে আপনি ইজিলি জাস্ট একবার বাইরে ক্লিক করুন, করার পরে দেখুন এখন এটা হচ্ছে সিলেক্ট, ঠিক আছে? এটাকে যখন আপনি কোনো একটা কিছুকে ধরে এদিক ওদিক নিয়ে যাওয়ার চেষ্টা করতে চাইবেন, তখন আপনি আগে সিলেক্টটাকে ক্লিক করে সেটাকে ধরুন যেটাকে আপনি এদিক ওদিক নিতে চাইছেন। এক্ষেত্রে আপনি কোনটাকে নিতে চাইছেন, এটাকে নিতে চাইছেন, তাই এটা ক্লিক করুন। করার পরে ঠিক এই জায়গাগুলোতে ধরে দেখুন আমি এদিকটা নিয়ে যাচ্ছি, ব্যাস আমি চাইছি হেডার এরিয়াটা এইখানটাতে থাকুক। এটা খুবই ফ্লেক্সিবল, জাস্ট বাইরে ক্লিক করে দিন, দেখুন এটা এদিকে চলে আসলো।
এইবার আপনি কি করবেন, দেখুন আমাদের হেডার এরিয়াটা তৈরি হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি এই দিকটাতে একটা লেফট সাইড বার তৈরি করব। তো এই লেফট সাইড বার তৈরি করার জন্য আমরা কি করব, এখানে আবার শেপে যাব, শেপের থেকে দেখুন রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করব, করার পরে একবারে এইখান থেকে শুরু করে একবারে এই বাঁ দিকটাতে, তো আমি একটা কাজ করি, এই যে আমি এটা জাস্ট কন্ট্রোল জেড করব, যদি আপনি ভুল করে কিছু একটা করে ফেলেন তার জন্য কন্ট্রোল জেডে প্রেস করবেন, ঠিক আছে, করে দিলাম। তো এখন তো এটা তো এই কালারটা হয়েছে, আমি চাইছি এরপরে যে আমি রেক্ট্যাঙ্গেলটা তৈরি করব সেটা যেন আপনার অন্য কালার হয়, তাই আমি এটাকে সবুজ করে দিচ্ছি। তো আমি সবুজটায় ক্লিক করলাম, এইবার আমি দেখুন কোনটা ক্লিক করছি, শেপে ক্লিক করলাম, তারপরে এই যে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো এখান থেকে আমি এদিকটাতে নিয়ে জাস্ট আমি এই বাঁ দিকটায় ক্লিক করি, জাস্ট এইটুকুন, ঠিক আছে, এইটুকুনি নিয়ে আসলাম, ব্যাস এইটুকুনি নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এটাকে ফিল করতে হবে, ফিল করার জন্য আমাকে ফিলে ক্লিক করতে হবে। দেখুন ফিলে ক্লিক করেছি, কালারটা আমি চাইছি এটাই থাকুক, তাই এবার একটু ক্লিক করে দিন, ব্যাস চলে আসলো। এবার এখানে আমাকে এটা লিখতে হবে কি, লেফট এরিয়া, তাই তো। তো দেখুন এটাকে আমি টাইপ টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, লিখে দিলাম জাস্ট লেফট এরিয়া। দেখুন এক্ষেত্রে কিন্তু সাদা কালারটা চুজই রয়েছে, ঠিক আছে, আমাকে কোনো কিছু করার দরকার নেই, লেফট এরিয়া। জাস্ট এবার আপনি একটা বাইরে ক্লিক করুন, এটাকে সিলেক্টটা ক্লিক করুন, এখানে ক্লিক করুন, করার পরে এটাকে একটু উপরের দিকে নিয়ে যান একবারে, ঠিক আছে, ব্যাস লেফট এরিয়া হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমার এখানটাতে আমি যাই, আপনারা আশা করি এবার জিনিসগুলো বুঝতে পেরে গেছেন, আমি একটু তাড়াতাড়ি করে দিই। এবার এখান থেকে আমি এটা কালারটাকে একটু অন্য করে দিচ্ছি, সাপোজ এই কালারটাকে করে দিই, আমি এখান থেকে এইটুকুনিকে নিয়ে গেলাম, তারপরে আমি সাপোজ এই ফিলে ক্লিক করে এই কালারটা এখানে দিতে চাই, দিয়ে দিলাম। এবার আমি এখানটাতে দিয়ে দিলাম কন্টেন্ট এরিয়া, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করলাম, লিখে দিলাম কন্টেন্ট এরিয়া, ঠিক আছে, ব্যাস বাইরে একবার ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব, কন্টেন্ট এরিয়াটাকে ধরে একটুখানি আমার যেখানে ইচ্ছে সেখানটাতে রাখলাম, ব্যাস। এবার এই সাইডটাতে এবার আমরা আবার শেপে ক্লিক করব, কালারে ক্লিক করব, কালার আমি দিতে চাইছি এইটা, ঠিক আছে। এবার এখান থেকে এটাকে ধরে নিয়ে একবারে রাইট সাইডে নিয়ে যাই, ঠিক আছে। এবার এটাকে ফিল করতে হবে আমাকে, তাই আমি এখানে ফিলে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, দেখুন এটা চলে আসলো। এবার বা রাইট এরিয়া না দিয়ে এখানে রাইট সাইড বারও আপনি দিতে পারেন, আমরা একটু চেঞ্জ করে দেবো। তো আমরা এখানটাতে দিয়ে দিলাম রাইট সাইড বার, ঠিক আছে, এখানটাতে দিয়ে দিলাম রাইট সাইড বার, সরি এখানটা জি হবে, রাইট সাইড বার। আর এটাকেও আমি এটাকে চেঞ্জ করে দিন, এটা হচ্ছে লেফট সাইড বার করে দিন, ঠিক আছে। এটাকে ধরে আপনি একটু লেফট সাইডে নিয়ে যান, আর এটাকে একটুখানি ধরে আপনি জাস্ট আর একটু লেফট সাইডে নিয়ে যান, ঠিক আছে। এবার এই নিচের এরিয়াটাকে আমি আবার একটা শেপ দিই, এইটুকু জায়গা রয়েছে, তো এইটুকু জায়গাকে আমি এভাবে পুরো শেপ দিয়ে দিলাম এখান থেকে এইটুকুনি। আর এই এরিয়াটার নাম দিলাম, এটাকে আমি জাস্ট একটা ফিল কালার করে দিই, যেরকম এইটা করে দিলাম, বা আমরা এই কালারটা করে দিই, এই যে এই কালারটা আমি এখানে ফিলে ক্লিক করব, এই কালারটায় ক্লিক করব, দেখুন এই কালারটা হয়ে গেল। বা ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু অন্য কালার দিই, দেখি ফিল থেকে এই কালারটা দিয়ে দিই আমরা, হ্যাঁ। সো সবার প্রথমেই আমরা একটা কাজ করি, আমরা কন্ট্রোল জেড করে নিই, আমরা প্রথমে শেপে ক্লিক করব, এই যে এই কালারটা ক্লিক করলাম, করার পরে আমি জাস্ট এখান থেকে ধরে এইটুকুনিকে চুজ করে নিলাম। এবার আমরা ফিলে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম, ব্যাস এটা এরকম হয়ে গেল। এবার এই এরিয়াটার নাম দিয়ে দেবো আমি, ধরুন এখান থেকে আমি দিয়ে দিলাম আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে দিয়ে দিলাম ফুটার এরিয়া, ঠিক আছে, বেশ এটাকে আমি ফুটার এরিয়া নামটা দিয়ে দিলাম। এবার এখান থেকে এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, একদম। তো দেখুন আমাদের পুরো ডিজাইনটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। আমরা যখন ওয়েবসাইটে এই জিনিসটাকে বানাবো তখন কালারগুলো আমরা ফ্ল্যাট ইউআই কালার্স থেকে নেব, ঠিক আছে, এখান থেকেও নেওয়া যাবে। তো এইখান থেকে কীভাবে কালার নিতে হয় সেটা আমি পরবর্তীকালে দেখাবো, বাট আমরা ফ্ল্যাট ইউআই কালার্স থেকে কালারগুলো নেব। এবার দেখুন যখন আপনার কাছে পুরো একটা এরকম লেআউট তৈরি করা থাকবে বা দেওয়া থাকবে, এবার এটাকে আপনাকে যখন ওয়েবসাইটে কনভার্ট করতে হবে বা আপনাকে পুরোপুরিভাবে এই জিনিসটা বানাতে হবে, তখন সবার ফার্স্টে আমরা কি করব, সবার ফার্স্টে আমরা এই যে বিভিন্ন জিনিসগুলোকে একটা একটা করে তৈরি করব, ঠিক আছে। তো দেখুন সবার প্রথমে দেখুন এইটা হচ্ছে একটা হেডার এরিয়া, তাই তো। তো আমরা জানি এই ধরনের ব্লকগুলো হচ্ছে একটা ডিভ, তাই তো, ডিভের ভেতরে এইটাকে এটা একটা হেডিং, ঠিক আছে। আবার যদি এইটা দেখি, এটাও হচ্ছে একটা ডিভ, লেফট এরিয়া টোটালটা হচ্ছে একটা ডিভ। দেখুন আমি যদি একটুখানি ভিজুয়ালি আপনাদেরকে দেখাই,
সব কিছু আমরা ডিভ দিয়ে বানাবো। হ্যাঁ, তো এইটা পুরোটা হচ্ছে একটা ডিভ, ডিভের ভিতরে এইটা হচ্ছে একটা হেডিং বা H1। তারপরে এইটা যদি একটা দেখি যে এটা টোটালটা একটা ডিভ, ডিভের ভিতরে এইটা হচ্ছে আপনার H1, ঠিক আছে। তারপরে আপনার এইটা হচ্ছে আর একটা ডিভ, ডিভের ভিতরে এইটা হচ্ছে আপনার একটা H1। আবার এটাকে যদি দেখি এইটা একটা ডিভ, ডিভের ভিতরে এইটা হচ্ছে আপনার H1, তাই না। আবার এইটা হচ্ছে আর একটা ডিভ পুরোটা, তার ভিতরে এইটা হচ্ছে H1। মানে এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, যখনই আমরা এরকম H1 H2 বা অন্য কোনো কিছু দেবো তখন সেটাকে একটা ডিভের মধ্যে রাখবো, তাই না। তাই সমস্ত কিছু আমরা এরকম একটা ডিভের মধ্যে রাখবো। এইবার এই যে আপনি এক একটা ডিভের ভিতরে এগুলোকে রাখলেন, সবার প্রথম কাজটা হচ্ছে, দেখুন এটা তো পুরোটা একটা ডিভ, তার ভিতরে একটা হেডিং রয়েছে। আপনার প্রথম কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে একটা পাঁচিল দিয়ে দেওয়া বা প্রাচীর দিয়ে দেওয়া বা একটা ওয়াল দিয়ে দেওয়া বা একটা বাউন্ডারি দিয়ে দেওয়া, যাই বলুন না কেন, ঠিক আছে। সবার ফার্স্টে আপনাকে এটাকে একটা বাউন্ডারি দিতে হবে, যাতে এর জিনিসপত্র বাইরে না যেতে পারে বা বাইরের জিনিসপত্র এর ভিতরে আসতে না পারে। মনে আছে আগের দিন যখন আমি ওভারফ্লো হিডেন সম্বন্ধে বলেছিলাম, তখন বলেছিলাম যে মাঝে মাঝে কি হবে, আপনি তো এখানে ফ্লোট লেপ নিয়ে কাজ করবেন, তো দেখবেন বাইরের জিনিস ভিতরে চলে এসছে, ভিতরের জিনিস বাইরে চলে গেছে। তো সেইটা যাতে না হয় তার জন্য আমি প্রতিটা এই ডিভগুলোকে আমি এক একটা প্রাচীর বা এক একটা বাউন্ডারির মধ্যে রাখবো। তো আমি এইটাকে এই বাউন্ডারির মধ্যে রাখলাম, এই পুরো জিনিসটাকে আমি এই বাউন্ডারির মধ্যে রাখলাম, ঠিক আছে। আর এই বাউন্ডারিটাই হচ্ছে একটা ডিভ, আর কিছুই নয়। এই বাউন্ডারিটা হচ্ছে কি একটা ডিভ। তাই আমাকে সবার প্রথমে একটা বাউন্ডারি তৈরি করতে হবে, ঠিক আছে। এইবার দেখুন এটার ভিতরে কে রয়েছে। এটার ভিতরে আমি দেখলাম যে আমরা খুব সুন্দরভাবে একটা ডিভ, তার ভিতরে কন্টেন্ট, তারপর আরেকটা ডিভ, তার ভিতরে কন্টেন্ট, সমস্ত কিছুকে করেছি। কিন্তু এটাকে করার আগে আমাকে এই পুরো জিনিসটাকে একটা বাউন্ডারি দিতে হবে, এই পুরো জিনিসটাকে। হয়তো কালারগুলোর জন্য আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট একটুখানি বোঝার চেষ্টা করুন। দেখুন আমি পুরো জিনিসটাকে একটা বাউন্ডারি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার নিচের এই জায়গাটাকেও তাই, আমি সবার প্রথমে একটা ওকে বাউন্ডারি দিয়ে দেবো, যাতে ওর ভিতরকার জিনিস বাইরে যেতে না পারে আর বাইরের কোনো জিনিস ওর ভিতরে আসতে না পারে। আর এই বাউন্ডারিগুলোই হচ্ছে এক একটা ডিভ, ঠিক আছে, একদম। তো চলুন এই জিনিসটাকেই আমরা একটুখানি ভিজুয়ালি দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো সবার প্রথমে দেখুন আমরা কি করব, সবার প্রথমে আমরা একবার উপর থেকে স্টার্ট শুরু করব। তো সবার প্রথমে আমরা বাউন্ডারি দেব একটা, আর সেই বাউন্ডারিটার একটা নাম দেব, ঠিক আছে। মনে করুন এটা আমাদের একটা বাউন্ডারি, আর বাউন্ডারি আমাকে একটা নাম দিতে হবে। তো এবার আমরা এখান থেকে চলে যাই আমাদের নোটপ্যাডে, যাওয়ার পরে একটা নাম দেব। তো দেখুন আমরা এখানটার নাম দিলাম, এই বাউন্ডারিটার নাম দিলাম, এই বাউন্ডারিটার নাম দিলাম হেডার এরিয়া, ঠিক আছে। তো আমি এখানটাতে লিখলাম ডট হেডার। দেখুন আমি হেডার স্পেস এরিয়া কখনোই দেবো না, সেটা আপনাদেরকে আগেই বলেছি। হেডার আন্ডারস্কোর এরিয়া অনেকে দেন, একদম দেবেন না, আন্ডারস্কোর একদমই দেবেন না। তাই হেডার এরিয়াটা ঠিক হবে কিভাবে, হেডার হাইফেন এরিয়া, ঠিক আছে। তাহলে ট্যাব দিলাম, দেখুন হেডার এরিয়া তৈরি হয়ে গেল, তাই না। এবার হেডার এরিয়া এটা কি, এটা হচ্ছে আমার বাউন্ডারি দিয়ে দিলাম আমি, ঠিক আছে, যাতে এর ভেতরে থাকা জিনিস বাইরে যেতে না পারে আর বাইরের কোনো জিনিস এর ভিতরে আসতে না পারে, ঠিক আছে। এবার এই বাউন্ডারিটাকে যদি আমি বলে দিই ওভারফ্লো হিডেন, তাহলেই তো ও এই জিনিসটা করবে যে ওর ভিতরে জিনিস বাইরে যেতে দেবে না, বাইরের জিনিস ভেতরে আসতে দেবে না, তাই না। তো দেখুন আমরা ফার্স্টে একটা বাউন্ডারি তৈরি করব। এবার বাউন্ডারির ভিতরে আমাদের এরকম কন্টেন্টটা তৈরি করতে হবে, এই যে এইটা। তো দেখুন আমাদের বাউন্ডারিটা হয়ে গেল। এবার বাউন্ডারি দেওয়ার পরে আমাকে আরেকটা জিনিস দেখতে হবে। দেখুন আমরা যেরকম বাউন্ডারিটা দিয়ে দিলাম যে এখান থেকে এইটুকু ওর হচ্ছে একটা বাউন্ডারি, ঠিক আছে। এবার বাউন্ডারির পরে ভেতরে আমি আবার আরেকটা ডিভ দেবো। তো দেখুন আমি আগেও বলেছি যে যত বেশি আপনি ডিভ ইউজ করবেন তত বেশি আপনার কোডটা অর্গানাইজড হবে, তাই না। তো দেখুন আমরা প্রথমত একটা বাউন্ডারি দিয়ে দিলাম যার নাম হচ্ছে হেডার এরিয়া। এইবার আপনার সুবিধার্থে আপনি এটাকে বলে দিতে পারেন বা আপনি এভাবেও ভাবতে পারেন যে এই বাউন্ডারির ভিতরে তুমি যে ডিভটা তৈরি করতে যাচ্ছ সেই ডিভের উইথটা কি এত পার্সেন্ট না 100%, এইটা আপনি বলে দিতে পারেন, এই হিসাবে একটা ডিভ তৈরি করে দিতে পারেন। তো আমি এটা বলতে চাইছি যে এই বাউন্ডারির ভিতরে আমি যে ডিভটা তৈরি করতে চাইছি সেই ডিভটা হচ্ছে পুরোপুরিভাবে 100%, ঠিক আছে। মানে কারণ বাউন্ডারির ভিতরে যে ডিভটা রয়েছে সেটা তো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা নিয়ে রয়েছে, তাই না। তাই আপনি এরকম একটা নাম জাস্ট দিয়ে রাখতে পারেন যে দেখুন আমরা পুরো এভাবে কি করলাম, দেখুন আমাদের উপরেরটা হচ্ছে বাউন্ডারি, আর বাউন্ডারির ভিতরে আমি আরেকটা ডিভ তৈরি করলাম, যেটা জাস্ট আমার বোঝার সুবিধার্থে যে ভিতরের ডিভটার উইথ হচ্ছে 100%, ঠিক আছে। তো এটার জন্য আমি জাস্ট এখানটাতে লিখে দিলাম এই যে এইখানে যে আরেকটা ক্লাস তৈরি করলাম, এই ক্লাসটাকে আমি এভাবে লিখি যে ডিভ ট্যাগ শুরু আর এখানটাতে ডিভ ট্যাগ শেষ। করার পরে আমি এখানে একটা ক্লাস লিখলাম, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আপনি দিন ডাব্লিউ ফর উইথ। এটা কিন্তু আপনার জাস্ট বোঝার জন্য, ঠিক আছে, W-100, অর্থাৎ
এটা আপনি বুঝতে পারলেন যে হেডার এরিয়ার ভিতরে আপনি যে ডিপটা তৈরি করলেন এর উইথটা হচ্ছে 100%। এটা আপনার বোঝার জন্য পরবর্তীকালে যদি আমি চাই তাহলে এই ক্লাসটাকে নিয়ে আমি সিএসএসএ ব্যবহার করতেই পারি, ঠিক আছে। জাস্ট আমি এটা বোঝার সুবিধার জন্য করে রাখলাম যে হেডার এরিয়ার ভিতরে আমি যে এই ডিপটা তৈরি করতে যাচ্ছি এই ডিপটার উইথ হচ্ছে কত 100%, ঠিক আছে। বেশ, তো দেখুন এই জিনিসটা যখন আমাদের হয়ে গেল, অর্থাৎ আমরা সবার ফার্স্টে কী করলাম, দেখুন সবার ফার্স্টে আমরা একটা বাউন্ডারি তৈরি করলাম, তাই না। বাউন্ডারিটার নাম দিলাম হচ্ছে আপনার কী দিলাম, হেডার এরিয়া। তারপরে দেখুন এর ভিতরে আমরা আবার আরেকটা তৈরি করলাম আপনার উইথ 100%, এটা দেওয়ার জন্য একটা ক্লাস তৈরি করলাম বা একটা ডিপ তৈরি করলাম বলতে পারেন। তো এটার ভিতরে কে রয়েছে, এটার ভিতরে আপনার একটা হেডিং রয়েছে, তাই না, এই যে এই হেডিংটা রয়েছে। তো এবার আপনি চলুন, এবার আপনি এটা দিয়ে দিন, আপনি এখানটাতে লিখে দিন আপনার আমরা এখানে গেলাম, এখানটাতে দিয়ে দিলাম যে H1 রয়েছে এর ভিতরে, মনে করুন সরি এটা আপনার H1 রয়েছে আর তার ভিতরে ধরুন হ্যালো লেখাটা রয়েছে, ঠিক আছে। বা এখানে লিখে দিন যে হেডিং এরিয়া, এটাই তো আমাদের ওখানে লেখা রয়েছে, দেখুন তো আমাদের এখানে কি লেখা রয়েছে, হেডার এরিয়া লেখা রয়েছে, তাই তো। তো আমি এখানে দিয়ে দিলাম যে এটা হচ্ছে হেডার এরিয়া, ঠিক আছে। ব্যাস, দেখুন আমাদের প্রথম ব্লকটা তৈরি করা কিন্তু শেষ। আমরা সিএসএসগুলো সবার পরে করব, ঠিক আছে। আমরা আগে সমস্ত এই HTML-গুলো রেডি করে নিই বা স্ট্রাকচারটা রেডি করে নিই, তারপরে আমরা সিএসএসে হাত দেবো। তো দেখুন সবার প্রথম আমরা কি করলাম, সবার প্রথমে আমাদের এই ব্লকটা তৈরি হয়ে গেল। এবার আমরা নিচের ব্লকটা তৈরি করব। দেখুন এবার সেম ওয়েতে নিচের ব্লকটা তৈরি করার জন্য সবার ফার্স্টে আপনাকে কী করতে হবে, আপনাকে বাউন্ডারি দিতে হবে, তাই না। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে ওর পুরো বাউন্ডারিটা, দেখুন এখান থেকে এইটুকু পুরো বাউন্ডারি তো ওর, হ্যাঁ। তো আপনি বাউন্ডারিটার নাম দিয়ে দিন, আমি মনে করুন আমি এটার নাম দিয়ে দিলাম যে কন্টেন্ট এরিয়া বা মেইন কন্টেন্ট, ঠিক আছে। এই বাউন্ডারিটার নাম দিয়ে দিলাম মেইন কন্টেন্ট এরিয়া। তো দেখুন আমি এখানটাতে যাই, সবার ফার্স্ট আমাকে বাউন্ডারি দিতে হবে, অর্থাৎ এই হেডার এরিয়ার এই জায়গাটা এখানে শেষ। দেখুন কীভাবে বুঝলাম যে হেডার এরিয়াটা কোথায় শেষ হয়েছে, জাস্ট হেডার এরিয়া যেখানে শুরু হয়েছে সেখানে একটা ক্লিক করলাম, নোটপ্যাড প্লাস প্লাস অলরেডি বলে দিল যে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। ব্যাস, যেখানে শেষ হয়েছে তারপরে একটা এন্টার প্রেস করুন, এখানটাতে ডট এখানে দিয়ে দিন, কখনো কিন্তু স্পেস দেবেন না বা আন্ডারস্কোর দেবেন না, এভাবে লিখে দিন মেইন হাইফেন কন্টেন্ট হাইফেন এরিয়া, ঠিক আছে। তো দেখুন আমি মেইন কন্টেন্ট এরিয়াটা লিখে দিলাম। তাহলে এইটা হলো আমাদের পাঁচিল বলতে পারেন বা প্রাচীর বলতে পারেন বা ওয়াল বা হচ্ছে আপনার বাউন্ডারি, এটা আমাদের বাউন্ডারি দিয়ে দিলাম। এইবার বাউন্ডারি দিয়ে দেওয়ার পরে আমাদের শুরু করতে হবে এটা, দেখুন আমাদের বাউন্ডারিটা তৈরি হয়ে গেল। যেরকম আমি যদি এখানে একটু ড্র করি, এইটা হচ্ছে আমাদের বাউন্ডারি, তাই না, পুরো বাউন্ডারি দিয়ে দিলাম, অর্থাৎ একটা ডিপ তৈরি করে দিলাম। এইবার এই ডিপটার ভিতরে কে কে রয়েছে, দেখুন এই ডিপটার ভিতরে রয়েছে, আমাকে প্রথমে তৈরি করতে হবে এইটাকে, ঠিক আছে। তাই এটাকে তৈরি করতে হবে, তারপরে এইটাকে তৈরি করতে হবে, তারপরে এইটাকে তৈরি করতে হবে, তাই না, এরকম তিনটে আলাদা আলাদা ডিপ। তাই সবার প্রথমে আমি কি করলাম, আমি সবার প্রথমে একটি প্রাচীর বা আপনার একটি বাউন্ডারি তৈরি করে ফেললাম। বাউন্ডারির ভিতরে প্রথমটা কে আছে, দেখুন প্রথমটা লেফট সাইড বার আছে, তাই না, এই যে দেখুন লেফট সাইড বার। কিন্তু এইটা করার আগে ওই যে যেরকম উপরেরটা করেছিলাম, উপরেরটা কি করেছিলাম, সবার প্রথমে একটা প্রাচীর দিয়েছিলাম, তারপরে আমি এটা ডিসাইড করেছিলাম যে প্রাচীরের ভেতরে আমি যে আরেকটা ডিপ তৈরি করব সেই ডিপটার উইথ কতটুকু হবে। আমি এখানে দেখেছিলাম যে সেই ডিপটার উইথ হবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত 100%, ওটা করে দিয়েছিলাম, তাই তো। এবার আপনি যখন এই প্রাচীরটা তৈরি করলেন, এই যে এই প্রাচীরটা যখন তৈরি করলেন, আপনি তো প্রাচীরটা তো তৈরি করেই ফেললেন, হ্যাঁ তৈরি করা হয়ে গেছে। এবার আপনাকে দেখতে হবে প্রাচীরের ভেতরে থাকা আপনি যে প্রথম ডিপটা তৈরি করছেন সেই ডিপটার উইথ আপনি কতটুকু রাখতে চাইছেন, ঠিক আছে। তো দেখুন আমরা যদি এই বাউন্ডারিটা আরেকটু ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে এই পুরো একটা বাউন্ডারির ভিতরে এবার আমাকে কি তৈরি করতে হবে, আমাকে এবার বলে দিতে হবে যে প্রথম ডিপটা কতটুকু জায়গা নেবে, তার পরের ডিপটা কতটুকু জায়গা নেবে, আর ঠিক তার পরের ডিপটা কতটুকু জায়গা নেবে। যেহেতু আমি দেখতে পাচ্ছি যে পুরো বাউন্ডারিটার ভিতরে টোটাল 3টে ডিপ রয়েছে পাশাপাশি, তো এবার আমাকে ডিসাইড করতে হবে যে প্রথম ডিপটা কতটুকু জায়গা নিয়েছে। দেখুন পুরোটা যদি 100% হয়, এগুলো দেখুন ছোট ছোট, এটা পুরোপুরিভাবে ডিপেন্ড করছে আপনি কতটুকু জায়গা দেবেন। আপনি এমন করতে পারেন যে এটাকে 25% জায়গা দিলেন, এটাকেও 25% জায়গা দিলেন, আর বাকিটা হচ্ছে আপনি এটাকে দিয়ে দিলেন, অর্থাৎ 25, 50, আর বাকিটা হচ্ছে 50%। বা আপনি এভাবেও করতে পারেন যে এটা 40, এটা 40, আর বাদ বাকিটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার এই যে উইথ দেওয়াটা এটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করছে, আপনাকে সম্পূর্ণটুকু মিলিয়ে কিন্তু 100% করতে হবে, ঠিক আছে। তো মনে করুন আমি এইটাকে 25% দিচ্ছি, আর এটাকে 50% দিচ্ছি, এটাকে 25% দিচ্ছি, তাহলে পুরোটা জুড়ে 100% হয়ে যাবে। আমি এভাবে করতে চাইছি। তাই দেখেছেন আমি কিন্তু আগেরটাতেও কিন্তু সেম করলাম, আপনারা খুব ভালোভাবে জিনিসটা বুঝুন। আগেরটাতেও কিন্তু আমি ফার্স্টে বাউন্ডারি দিয়েছি, বাউন্ডারির ভিতরে আমাকে তারপরে ডিসাইড করতে হয়েছে যে বাউন্ডারির ভিতরে আমি যে ডিপটা নিতে চলেছি সেই ডিপটা কতটুকু হবে, সেই ডিপটা কি এইটুকুনি হবে না সেই ডিপটা পুরোটা 100% নেবে। সেই ডিপটা কিন্তু 100% নিয়েছিল, তো আমি কিন্তু সেটাই করেছি, তাই না। আর এক্ষেত্রেও কিন্তু তাই, আমি নিচেরটা আরেকবার ড্র করছি।
তো যখনই আপনি এরকম বেসিক লেআউটগুলো ডিজাইন করবেন আপনাকে সবার ফার্স্টে দিতে হবে বাউন্ডারি। তো আমি একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি, তো এটার নাম রেখেছি কি মেইন কন্টেন্ট এরিয়া, তাই না? এবার এটার ভেতরে আমাকে ডিভ তৈরি করতে হবে, আর প্রত্যেকটা ডিভের উইথ কতটুকু হবে সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? তো দেখুন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে 3টে ডিভ রয়েছে, তাই না? তো এইটা হচ্ছে একটা ডিভ, এইটা হচ্ছে একটা ডিভ, আবার এইটা হচ্ছে একটা ডিভ, 3টে ডিভকেই আমাকে পাশাপাশি আনতে হবে। তো আমরা জানি যে পাশাপাশি আনতে গেলে সবার ফার্স্টে দেখে নেব যে বাউন্ডারিটা কত 100%। এবার পাশাপাশি দেখুন এইটা কিছুটা ছোট, এটা অনেকটা বড়, আর এটা আবার কিছুটা ছোট, তাই আমাকে পুরো 100% মেলাতে হবে এই 3টেকে দিয়ে। তাই আমি প্রথমটা কি করলাম, প্রথমটাকে আমি 25% রাখবো, পরেরটাকে আমি 50% রাখবো, তারপরেরটাকে আমি 25% রাখবো, তাহলেই আমার পুরোটা মিলে যাবে। বুঝতে পেরেছেন? তো এইভাবেই কিন্তু আমাকে পুরোটাকে ডিজাইন করতে হবে, রাইট? তো চলুন, আমাদের প্রাচীর তৈরি করা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এই ঠিক প্রথম ডিপটাকে নেব, ঠিক আছে? আমাদের এই প্রাচীরটা তৈরি করা হয়ে গেছে, এবার আমরা এইটাকে বানাবো, এই যে এইটাকে, প্রথম ডিপটাকে, ঠিক আছে? বাউন্ডারির ভেতরের প্রথম ডিপটিকে। তো বাউন্ডারির ভিতরে প্রথম ডিপকে বানানোর জন্য আমি কি করব, আমি এখানটাতে চলে যাই, যাওয়ার পরে আমি কি লিখব যে ডট ডাব্লিউ কত পার্সেন্ট দিতে চাইছেন, 25, ঠিক আছে? ট্যাব প্রেস করুন, দেখুন 25 দিয়ে দিলাম, বেশ। এবার আপনি এর ভেতরে যান, এবার ডট 25-এর ভেতরে অর্থাৎ W25 অর্থাৎ উইথ 25-এর ভেতরে আপনি কাকে দিতে চাইছেন বলুন তো? আপনি রাখতে চাইছেন হচ্ছে, দেখুন কী রয়েছে, আমি তো এটা তৈরি করে ফেলেছি না, দেখুন আমি সবার ফার্স্টে একটা বাউন্ডারি তৈরি করেছি, বেশ বাউন্ডারি তৈরি হয়ে গেছে। বাউন্ডারির ভিতরে প্রথম ডিপটা কতটুকু উইথ নেবে সেটাও আমি বলে দিয়েছি, কি বললাম যে W25, তাই না? তাই এটাও আমার তৈরি হয়ে গেল। এবার বাকি থাকলো কে, যে এই ডিপটার ভেতরে কে রয়েছে, দেখুন এই ডিপটার মধ্যে শুধুমাত্র এই হেডিংটাই রয়েছে। তাই আপনি আবার আগের মতো জাস্ট কী করবেন, এর ভিতরে একটা হেডিং নিয়ে নিন H1, আর তার মধ্যে দেখুন তো হেডিংটার মধ্যে কী লেখা রয়েছে, লেফট সাইড বার, তাই না? তাই আপনি এখানটাতে দিয়ে দিন লেফট সাইড বার, এইভাবে দিয়ে দিন। দেখুন এটার মধ্যে একটা H1 নিলাম যার মধ্যে রয়েছে লেফট সাইড বার, তাই না? ঠিক সেম ওয়েতে দেখুন খুব সোজা আমাদের এবার এইটা তৈরি করতে হবে, তাই না? আমি খুব ডিটেলসে আবার জিনিসগুলো রিপিট করে করে এই কারণে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, ঠিক আছে? তো দেখুন আমি ফার্স্টে কী করেছি, আমি সবার প্রথমে একটি বাউন্ডারি তৈরি করেছি, বাউন্ডারির ভিতরে তারপরে আমি প্রথম ডিপটা তৈরি করেছি যার উইথ রেখেছি W25, তার ভিতরে আমার কন্টেন্টটাও তৈরি হয়ে গেছে। এবার আমি কোন জায়গাটা নিয়ে কাজ করব, এবার আমি এই জায়গাটা নিয়ে কাজ করব। তাই দেখুন এবার আমাকে এই ডিপটা নিয়ে কাজ করতে হবে। তাই বলুন তো এটার আমি প্রথম ডিপটার নাম কি দেব বা উইথ কত দেব? ঠিক, তাই আমি প্রথমে এটা দেব W কত, ঠিক 50, তাই না? তার ভিতরে থাকবে কন্টেন্ট, তাই না? ঠিক, খুব সোজা। তো চলুন আমরা তৈরি করে নিই। তো দেখুন ঠিক এটার ঠিক পরে হবে, তাই না? আমাদেরকে কিন্তু মেন কন্টেন্ট এরিয়ার ভেতরে থাকতে হবে, মেন কন্টেন্ট এরিয়ার কিন্তু বাইরে নয়। কারণ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমি এখনও পর্যন্ত যেগুলো করে আসছি বা আমি যেগুলো করব সেগুলো কিন্তু সব এখন মেন কন্টেন্ট এরিয়ার ভেতরে থেকেই করব। প্রথমে আমি এটার কাজ শেষ করলাম, এবার আমি এখন কার কাজ ধরতে চাইছি, এটার কাজ, ঠিক আছে? তাই আমাকে সব কিছু কিন্তু এই মেন কন্টেন্ট এরিয়ার ভেতরেই কিন্তু সব কিছু করতে হবে, ঠিক আছে? তো দেখুন আমি এইখানে গেলাম, এখানটাতে আমি এটা তৈরি হয়ে গেল। এবার আমি আবার সেম ওয়েতে এটাকে তৈরি করব। আমি লিখলাম যে এটাকে আমি এমনি ডিভ দিয়ে লিখি, যে ডিভ ট্যাগ শুরু শেষ করলাম, আমি এখানে একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাস ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে কী দেবো, যে W-50, ঠিক আছে? কারণ এটা হচ্ছে উইথ দ্য 50%, একদম। আমি ভিতরে চলে গেলাম, ট্যাব প্রেস করলাম। এবার এর ভিতরে কে থাকবে, দেখুন এর ভিতরে দেখুন আবার একটা হেডিং রয়েছে যার নাম হচ্ছে কন্টেন্ট এরিয়া, তাই না? তাই আমি এখানটাতে একটা H1 দিয়ে দিলাম, H1 এর ভিতরে লিখে দেবো যে আপনার কন্টেন্ট এরিয়া, ঠিক আছে? বেশ, এটাকে তৈরি করে নিলাম, হয়ে গেল একদম। এবার তারপরেরটাও ঠিক তাই, ঠিক আছে? আমি এটাকে দেখিয়ে দিই। এবার তারপরেরটা করার জন্য সেম ওয়েতে আমি আবার ড্র করছি, ঠিক আছে? দেখুন এটা হচ্ছে আপনাদের কি বাউন্ডারি, ঠিক। তারপরে ভেতরে দেখুন এটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। কত রেখেছেন, উইথ 25%। এটা তৈরি হয়েছে, হ্যাঁ হয়েছে। কত রেখেছেন, উইথ 50%। বাকি রয়েছে কোনটা, এইটা। এটা কত দেবেন, 25। তাই দেখুন 25 প্লাস 50 প্লাস 25 করলেই আপনার 100% মিলে যাচ্ছে না, একদম। তাই এইভাবেই সমস্ত কিছু আমাদেরকে ডিজাইন করতে হবে। তাই দেখুন এটাকেও আমি 25% রাখবো, বাকিটা সেম। তাই এটাকেও আমি এখানটা দিয়ে দিলাম ডট W-25, ঠিক আছে? তার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি এখানে একটা H1 দেবো। H1 এর ভিতরে কে থাকবে, H1 এর ভিতরে দেখুন লেখা আছে রাইট সাইড বার, তাই না? তাই রাইট সাইড বার, একদম সাইড বার। ট্যাব প্রেস করলাম, দেখুন এখানে চলে আসলো, তাই না? ঠিক আছে। তো দেখুন আমাদের কি এবার
এই যে বাউন্ডারিটার ভেতরের কাজ কি শেষ হয়েছে, অর্থাৎ মেইন কন্টেন্ট এরিয়ার ভেতরের কাজ কি আমাদের শেষ হয়েছে? এইচটিএমএল করাটা হ্যাঁ শেষ হয়ে গেছে, কারণ আমরা বাউন্ডারি তৈরি করেছি, তার ভিতরে আমার এই ব্লকটাও তৈরি হয়েছে, তার ভিতরে আমার এই ব্লকটাও তৈরি হয়েছে, আর তার ভিতরে আমার এই ব্লকটাও কিন্তু এখন তৈরি হয়ে গেছে, তাই না? বেশ, এটার কাজ শেষ। এইবার আমাকে দেখতে হবে এইটা, ঠিক আছে? তাহলে আবার সেম নিয়মে এটা করার জন্য দেখুন আমাকে ফার্স্টে কী করতে হবে, আমাকে ফার্স্টে একটা বাউন্ডারি তৈরি করতে হবে যার নাম হচ্ছে ফুটার এরিয়া। তার ভিতরে কী দিতে হবে, তার ভিতরে একটা ডিপ দিতে হবে, যে বলতে হবে যে এই বাউন্ডারির ভিতরে তুমি যে ডিপটাকে ইউজ করতে চাইছো সেটা কত পার্সেন্টের। এবার আমি দেখছি যে এখানে তো কোনো কলাম নেই, দেখুন এখানে কোনো কলাম আছে না, নেই। আমি দেখছি যে পুরোটাই নেবে এই ডিপটা, তাই আমি কী করবো, এটার ডিপটার নাম রেখে দেবো যে W100, ঠিক এটার মতো। আর তার ভিতরে কে থাকবে, একটা H1 থাকবে যার নাম থাকবে ফুটার এরিয়া, তাই না? একদম। তো চলুন এটাকে তৈরি করে নিই আমরা। তো আমরা কি করব, দেখুন এবার কিন্তু আমরা এটা কি আর কিন্তু কন্টেন্ট এরিয়ার ভেতরে করব না, কন্টেন্ট এরিয়ার বাইরে আমাকে যেতে হবে। কারণ দেখুন এতক্ষণ পর্যন্ত আমি কন্টেন্ট এরিয়ার ভেতরে ছিলাম, যেই মুহূর্তে আমার কন্টেন্ট এরিয়ার শেষ হয়ে গেল তারপরে আমাকে নিচে ফুটার এরিয়া তৈরি করতে হবে। তাই দেখুন কন্টেন্ট এরিয়া কোথায় শেষ হচ্ছে, এখানে। ঠিক তারপরে আমি মাউসটাকে নিয়ে গেলাম, একটা এন্টার প্রেস করলাম, এখানে দিয়ে দিন ডট ফুটার -এরিয়া, ঠিক আছে? দেখুন একটা ডিপ তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। এবার বাউন্ডারির ভিতরে আমি দেখতে হবে কে, ফার্স্টে আমাদের বাউন্ডারি তৈরি করা হয়ে গেছে, দেখুন আমরা এখন এই জিনিসটা তৈরি করলাম, তাই না? ফুটার এরিয়া। এর ভিতরে আমাকে বলতে হবে যে এই বাউন্ডারির ভিতরে তুমি যে ডিপটা তৈরি করতে চাইছো তার উইথটা কত হবে, উইথটা কত হবে, 100% হবে না? তাই আপনি এখানটাতে লিখে দিন যে W-100। তাই আমি এখানে ডট খুব তাড়াতাড়ি তৈরি করছি, আমি এখানে দিলাম ডট W-100, যে পুরো 100% জায়গা নেবে। ট্যাপ প্রেস করলাম, দেখুন এটা এরকম তৈরি হয়ে গেল। এবার আমি নিচে আসলাম, এটার ভিতরে আসলাম, আসার পরে দেখুন এখানে আবার একটা আমাকে H1 তৈরি করতে হবে। তো আপনি H1টাকে তৈরি করে নিন। আমি এখানে জাস্ট দিয়ে দিলাম যে H1, আর H1-এর মধ্যে দিয়ে দিলাম যে ফুটার এরিয়া, তাই না? বেশ, সেভ। তো দেখুন আমাদের এই জিনিসটা সমস্ত পুরো স্ট্রাকচারটা, সবার ফার্স্টে আপনাকে HTML স্ট্রাকচারটাকে রেডি করতে হবে, ঠিক আছে? তো দেখুন আমার কাছে কিন্তু এখন HTML-এর পুরো স্ট্রাকচারটা কিন্তু রেডি। এই অবস্থায় আপনি যখন এটার আউটপুটটা দেখবেন খুবই আগলি। দেখুন এইভাবে, কিচ্ছু বুঝতে পারছেন না? তো দেখুন CSS দেওয়ার পরেই দেখবেন পুরো ডিজাইনটা কেমনভাবে যেন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং। তো দেখুন আমরা এই মুহূর্তে আমরা পুরো স্ট্রাকচারটাকে রেডি করে ফেললাম, তাই না? একদম। তো এইবার আমাকে CSS-এ কাজ করতে হবে, ঠিক আছে? তো তার জন্য দেখুন আমরা CSS-এ চলে যাই। আমরা এবার পুরো জিনিসটাকে এরকমভাবে ডিজাইন করব, এই যেটা এরকমভাবে ছিল এই পুরো জিনিসটাকে আমরা এরকম তৈরি করব। তো সবার প্রথমে আমরা কি একটা একটা করে কাজ করব। ফার্স্টে আমরা হেডার এরিয়াটাকে নিয়ে কাজ করব, তারপরে মেইন কন্টেন্ট এরিয়াটাকে নিয়ে কাজ করব, তারপরে ফুটার এরিয়া নিয়ে কাজ করব, এইভাবে একটা একটা করে। তো দেখুন সবার প্রথমে আমরা কি করব, আমরা হেডার এরিয়াটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা হেডার এরিয়াটা চলে গেলাম, কপি করলাম, এখানটাতে দিয়ে দেবো ডট হেডার এরিয়া, ঠিক আছে? এটাকে ধরলাম। এটাকে ধরার পরে দেখুন এই যে আমরা বাউন্ডারিটা দিলাম, ঠিক আছে? এই যে আমাদের বাউন্ডারিটা এখান থেকে এইটুকু রয়েছে, দেখুন পুরো বাউন্ডারিটার মধ্যেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে, তাই না? তাই আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ফার্স্ট অফ অল এই বাউন্ডারিকেও দিতে পারেন, অর্থাৎ এই বাউন্ডারিটাকেও দিতে পারেন, বা এর ভেতরে থাকা আপনার যে W100 রয়েছে তাকেও দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনি W100-কে দেবেন না। যদি আপনি কখনো দেখেন যে পুরো এরিয়াটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, সেটা সবসময় বাউন্ডারিটাকে দেবেন, ঠিক আছে? তো দেখুন আমরা এই পুরো বাউন্ডারিটা জুড়েই তো এটা রয়েছে, তাই দেখুন আমি পুরো বাউন্ডারিটার একটা ব্যাকগ্রাউন্ড কালার ফার্স্টে দেবো। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা কোথা থেকে আনবো, ঠিক ফ্ল্যাট UI কালার্স। তো দেখুন আপনারা সবাই ফ্ল্যাট UI কালার্সে চলে যাবেন, যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা কালার চুজ করে নেবেন, যেরকম আমি সাপোজ মনে করুন এটাতে গেলাম, ঠিক আছে? তো এখান থেকে একটু দেখে নিন যে আমাদের কোন কালারটা দরকার, আশা করি পেয়ে যাবেন। দেখুন এই কালারটা কি ফ্ল্যাট UI রয়েছে? হ্যাঁ, এটা ধরুন এটা নিয়ে নিলাম, বা এটাও নিলেও চলে। আমরা এটাকে নিলাম, এটাকে কপি করলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাকে এখানে কি লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড -কালার, তাই না? পেস্ট করে দিলাম। তো দেখুন এখন পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা এখন এটা নিয়ে নেবে, ঠিক আছে? তো এইটা বুঝবো কিভাবে, দেখুন তো এবার যেই মুহূর্তে আমি এখানে দিলাম, সেভ করলাম, এখানে আসলাম, তারপরে আমাদের প্রজেক্টে এসে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে নিয়ে রয়েছে। এবার একটা জিনিস দেখুন, এটা আমি গত পর্বেই দেখিয়েছি, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে স্পেস নিচে স্পেস কেন? কারণ যেহেতু দেখুন এই ডিপটার মধ্যে H1 রয়েছে, এই যে এই ডিপটার মধ্যে H1 রয়েছে, তো তাই এই H1টা কি করছে, এর বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করছে। চলুন তো দেখা যাক সেটা কি না। তো তার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দেখবো, রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, যেটা আমরা গত পর্বেই দেখেছিলাম।
দেখুন আমি যখন H1 এর উপরে হোভার করছি, দেখুন H1 কার বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করছে, দেখুন এই হেডার এরিয়ার বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করছে। আমি যদি হেডার এরিয়াটা দেখি, হেডার এরিয়াটা কোথা থেকে কতটুকু দেখুন তো, দেখুন হেডার এরিয়াটা শুরু হয়েছে এখান থেকে, এই যে দেখুন এখান থেকে এইটুকুনি কিন্তু হেডার এরিয়া। তাই এই যে হেডিংটা রয়েছে বা H1টা রয়েছে, ও এর বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করছে, ঠিক আছে, যেটা কিনা উচিত নয়। তাই আমাকে কাকে বলতে হবে যে তোমার বাইরে গিয়ে যাতে কেউ মার্জিন তৈরি করতে না পারে, বলুন তো এখানে আমরা কাকে বলবো? ঠিক, ও যেহেতু হেডার এরিয়ার বাইরে গিয়ে, মানে ওর একবারে যে টপ প্যারেন্ট ওর বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করছে, তাই আমি ওকে বলে দেবো যে তোমার বাইরে যাতে অন্য কেউ যেতে না পারে। এই জন্যই আমরা কিন্তু বাউন্ডারিটা দিয়েছিলাম, মনে আছে, যাতে আমরা এইটা বলতে পারি যে তোমার ভেতরকার জিনিস যাতে বাইরে, তোমার বাইরে গিয়ে এফেক্ট ফেলতে না পারে, বা বাইরের কোনো জিনিস যাতে তোমার ভিতরে এসে এফেক্ট ফেলতে না পারে। এর জন্য আমরা সবার ফার্স্টে বাউন্ডারিটা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এই বাউন্ডারিটাকে বলে দিই, বাউন্ডারিটাকে তো আমরা ধরে নিয়েছি না ক্লাসের মাধ্যমে। এই যে এখানে আপনি কি বলবেন ওই জিনিসটাকে রেস্ট্রিকশন করার জন্য, তাই ওটাকে বলতে হবে ওভারফ্লো হিডেন, তাই না? ব্যাস, এটাকে সেভ করে দিলাম। দেখুন যেই মুহূর্তে এটাকে রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু রয়েছে, তাই না? একদম। তো এবার আমরা এই লেখাটাকে হোয়াইট করে দেব। তো দেখুন এই লেখাটাকে হোয়াইট করার জন্য আপনার মনে হতে পারে যে এটাকে আমি হয়তো H1 এর মধ্যে, মানে H1টাকে কি করব, কালার হোয়াইট করে দেবো। হ্যাঁ, এটা করতেই পারেন। দেখুন আমি যদি এখন এটাকে করতে চাই, তাহলে আমি এখানে দিয়ে দেবো যে H1 আপনার কি করলাম যে কালার কোলন হোয়াইট, এটা করে দিলাম, ঠিক আছে। কিন্তু দেখুন এই মুহূর্তে যদি আপনি এইটা লিখে দেন, তাহলে কী হবে বলুন তো, এইটার মধ্যে থাকা সব H1 এর কালার কিন্তু হোয়াইট হয়ে যাবে, তাই না? তাই আপনি পার্টিকুলারলি কী চাইছেন যে এটার ভেতরে থাকা H1টাই হোক, তাহলে সেটা আপনি কিভাবে বলবেন বলুন তো, যে এইটার ভেতরে যে H1টা আছে শুধুমাত্র তার কালারটাই হোয়াইট হোক। এটা কিন্তু আমি শিখিয়েছি। তার জন্য কি বলতে হবে, তার জন্য আপনাকে বলতে হবে যে এই ক্লাসের ভেতরে থাকা H1। তাহলে আপনাকে কি বলতে হবে, আপনাকে তার আগে দিতে হবে যে এইটা স্পেস, তাই না? যে এই ক্লাসের ভেতরে বোঝাতে কি ব্যবহার করা হয়, স্পেস H1, অর্থাৎ এই ক্লাসের ভেতরে থাকা সমস্ত H1কে তুমি কালার হোয়াইট করে দাও, তাই না? এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা হোয়াইট হয়ে গেছে। আমরা এইটাও করতে পারি, বা আমরা আরেকটা জিনিসও করতে পারি। এটা না করে আমরা বলে দিতে পারি যে হেডার এরিয়ার ভেতরে যাই থাকুক না কেন সবগুলোর কালার হবে হোয়াইট, ঠিক আছে। তাই আমি যদি পুরো হেডার এরিয়াকে বলে দিই যে তোমার ভিতরে যাই থাকুক না কেন সবগুলোর কালার তুমি হোয়াইট করে দাও, তাই আমি এটাকে এটা বলে দিলাম কালার 1 2 3 4 5 6, দেখুন হোয়াইট। তাই ও কী করবে, এটাকে রিফ্রেশ করলাম, দেখুন এখন সেম এফেক্ট আপনি পাচ্ছেন। তাই আমি একবারে H1কে না করে আমি কি বলে দিলাম যে হেডার এরিয়ার ভিতরে যাই থাকুক না কেন, অর্থাৎ H1 থাকুক, পি থাকুক, বা অন্য কোনো ট্যাগ থাকুক, যাই থাকুক, ওর ভিতরে থাকা সব লেখার কালার হবে কি হোয়াইট। আমি এটা এভাবে বলে দিলাম। তাই দেখুন এখন কালারটা হোয়াইট হয়ে গেল, ঠিক আমাদের যেটা আমরা করেছিলাম ঠিক এখন সেটার মতোই রয়েছে একদম, ঠিক আছে। এটার প্যাডিংটা আপাতত দেওয়ার দরকার নেই, আমি পরে যদি সম্ভব হয় সেটা দিয়ে দেবো, সমস্যা নেই। তো আপনি চাইলেও দিতে পারেন। আপনি দেখুন এই H1টা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত একটা স্পেস ক্রিয়েট করেছিল, আর আমাদের এখানে দেখুন স্পেস ক্রিয়েট করে রয়েছে। তাই এটা কিন্তু H1 এর মার্জিন, হ্যাঁ, এটা কিন্তু এই ডিভের প্যাডিং নয়, এটা H1 এর মার্জিন, এটা মনে রাখবেন। বেশ, তো দেখুন এইটা আমাদের তৈরি হয়ে গেল। আমরা চাইলে এটার একটু লেফট সাইডে প্যাডিং দিতে পারি, সমস্যা নেই। তাই পুরো এই এরিয়াটা যেটা রয়েছে আপনার হেডার এরিয়া, আমি এটার একটা প্যাডিং লেফট দিয়ে দিলাম, প্যাডিং হাইফেন লেফট, আমি এখানে দিয়ে দিলাম ধরুন 30 পিক্সেল একটা প্যাডিং লেফট দিয়ে দিলাম, তাহলেই দেখবেন ওটা একটু বাদিক থেকে সরে আসবে। দেখুন বাদিক থেকে সরে এসেছে, তাই না? একদম। তো দেখুন আমাদের এই জিনিসটা দেখুন তৈরি হয়ে গেল, তাই না? দেখুন এইটা হচ্ছে আমাদের পুরো বাউন্ডারিটা দেখুন এইটা, তার মধ্যে দেখুন এইটা হচ্ছে আমাদের পুরো উইথটা, উইথ 100%। এটাকে নিয়ে আমি কোনো কিছু এখন করব না, হ্যাঁ, উইথটাকে নিয়ে আমি এখন কোনো কিছু করব না, এই কারণেই কারণ আমরা জানি যে যখন আমরা একটা ডিভকে লিখি তখন ডিভটা বাই ডিফল্ট একটা উইথ নেয়, সেটা হচ্ছে 100%, তাই না? তাই দেখুন এটা যদি আমাদের পুরোটা ওয়াল হয়, ঠিক আছে, পুরোটা যদি আপনার পুরো বাউন্ডারিটা হয় এইটা, তার ভিতরে যখন আপনি দিচ্ছেন একটা আরেকটা যখন ডিভ তৈরি করছেন, ওই ডিভটা কিন্তু বাই ডিফল্টই 100% নিয়ে থাকে, তাই না? তাই তাকে আবার আলাদা করে উইথ 100% বলার কোনো দরকার নেই, কারণ এ অলরেডি আপনার উইথটা 100% নিয়ে রেখেছে, ঠিক আছে। কিন্তু আমাদের এই স্ট্রাকচার করার জন্য, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটাকে W100 রেখে দিলাম, ঠিক আছে। এটাকে আবার ম্যানুয়ালি বলার দরকার নেই, অর্থাৎ আমাকে আবার এটাকে এভাবে বলতে হবে না যে এরকম যে W100কে এভাবে ধরলাম, এটাকে আমার দিতে হবে যে উইথ 100%, এটা আমাকে কিন্তু বলে দিতে হবে না, কারণ আমরা জানি বাই ডিফল্ট একটা ডিভ বা একটা ব্লক এলিমেন্ট পুরো 100% জায়গাটাই কিন্তু নিয়ে রাখে, তাই এটা আমার দরকার নেই, ঠিক আছে। এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার পরে এবার আমি এটাকে চলে যাব আমাদের এই লেআউটে। দেখুন আমাদের এইটুকু জায়গা তৈরি হয়ে গেল, তাই না? এবার আমরা এই জায়গাটা তৈরি করব,
ঠিক আছে, এই জায়গাটা নিয়ে কাজ করব। তো কাজ করার জন্য সবার প্রথমে দেখুন আমরা এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পরে আমাদের মেন কন্টেন্ট এরিয়া আসলো। মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে এবার এখানে একটা দেখুন, এখানে কি পুরো মেন কন্টেন্ট এরিয়ার কি একটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, না মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে থাকা প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে? ঠিক, মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে থাকা প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তাই না? তাই আমাকে মেন কন্টেন্ট এরিয়ার কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা মেন কন্টেন্ট এরিয়াকে একটা জিনিস আগে বলে দেবো, কি, যাতে ওর ভিতরকার জিনিস বাইরে যেতে না পারে বা বাইরের কোনো জিনিস ওর ভিতরে আসতে না পারে। তাই আমরা সবার প্রথমে আমরা কি করব, আমরা মেন কন্টেন্ট এরিয়াটাকে ধরবো, ধরেই আগে সবার প্রথমে বলে দেবো যে ডট মেন কন্টেন্ট এরিয়া তোমাকে আমি ধরলাম, তুমি শুধুমাত্র কি হবে, ওভারফ্লো হিডেন হও। পরবর্তীকালে যদি কোনো কিছু দরকার হয় আমরা এখানে একটা একটা করে অ্যাড করতে থাকবো। সবার প্রথমে আমি এটাকে বলে দিলাম, ঠিক আছে। তো আমি এবার এখানে গেলাম, যাওয়ার পর এখানে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন কোনো কিছু বুঝতে পারলেন না, ঠিক আছে, জাস্ট একটুখানি চেঞ্জ হলো। আমি সেফটির জন্য সবার ফার্স্টে আমি এটাকে করে দিলাম, ঠিক আছে, একদম। তো এরপরে আমাদের একটা একটা করে কাজ, দেখুন আমাদের এর কাজটা হয়ে গেল, এর মধ্যে আমার আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার আমরা করব এইটাকে, ঠিক আছে। তো সবার ফার্স্টে দেখুন আমি W25কে ধরবো, ঠিক আছে। তো দেখুন এই যে W100, W25, W50, W25 এগুলো কিন্তু কমন, তাই না? এগুলো সব কমন, কেননা এগুলোকে আপনাকে বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে হবে। তাই এগুলো যেহেতু এক একটা কলাম, ঠিক আছে, তাই আপনি এরকম করতে পারেন, এই জিনিসগুলোকে না এই বডির পরেই একটু কমেন্ট করে নিন একটা। তো কমেন্ট শুরু করার জন্য আমরা জানি /* দিতে হয়, আর কমেন্ট শেষ করার জন্য আমরা */ দিতে হয়, ঠিক আছে। যেরকম আমরা HTML এ কমেন্ট করতাম কীভাবে, এরকম করে করতাম না, এরকম শুরু হতো আর এইভাবে শেষ হতো, কিন্তু সেটা HTML এর কমেন্ট ছিল। কিন্তু CSS এ কমেন্ট করার জন্য আপনি কমেন্ট শুরু করবেন এই /* দিয়ে, আর এটা করবেন আপনার */, এভাবে এটাকে শেষ করতে হবে, অর্থাৎ এইটা শুরু আর এটা হচ্ছে শেষ, ঠিক আছে। এর ভিতরে আপনি এবার লিখুন যে, এখানে লিখে দিন যে কলাম স্ট্রাকচার, এটা করে দিন, ঠিক আছে, এটা কলাম স্ট্রাকচার করে দিন। যে এখানে এর নিচে যে কলাম স্ট্রাকচার, এখানে এভাবে করে দিন যে কলাম স্ট্রাকচার স্টার্ট, আর ঠিক এটাকে এখান থেকে এভাবে সিলেক্ট করে কপি করুন, আর এখানটাতে এখানে স্টার্টের পরে এখানে দিয়ে দিন এন্ড, ঠিক আছে, যাতে আপনি বুঝতে পারেন সহজে যে এই যে আমি যে ওয়েবসাইটের মধ্যে যে কলামগুলো বানাচ্ছি, যে 25%, 50%, সেটা কোন ক্লাস কোন উইথকে ইন্ডিকেট করে সেটা আমার বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তাই এই সমস্ত জিনিসগুলো সব আমি এইখানে লিখবো, ঠিক আছে। এবার দেখুন আমি এখানে কি করব, দেখুন কেন এটা এরকমভাবে করলাম, আমি চাইলে কিন্তু এইভাবে করতেই পারতাম, হ্যাঁ, যে দেখুন এই যে এভাবে ধরতে পারতাম যে ডট মেইন এরিয়ার ভেতরে যে .w25 রয়েছে সেইটাকে করো উইথ 25%, কারণ এটার উইথ তো 25% হবে, তাই না? আমি এভাবে করতেই পারতাম, কিন্তু এটা করলে অসুবিধা কী হতো বলুন তো, পরবর্তীকালে যদি আপনার কাছে এরকম আরেকটা এরিয়া থাকতো না, যদি আপনার মনে করুন আমি এটাকে ডুপ্লিকেট করলাম, যা সেটা আপনাদের বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করলাম, এখানটাতে দিয়ে দিলাম আমি টেস্ট কন্টেন্ট এরিয়া। এবার ওইখানেও আপনাকে এরকম উইথ 25% পুরো একই সেম লেআউটটা আপনাকে এখানেও তৈরি করতে হতো। তখন কিন্তু আপনাকে যেরকম এটার জন্য এরকম লিখতে হলো কোডটা, তখন কিন্তু আপনাকে ওটার জন্য আবার সেম জিনিসটা লিখতে হতো এভাবে, যে উইথ 25% হবে, এটা আপনাকে কিন্তু লিখতে হতো। তাই এটা যাতে না করতে হয়, কোডটা যাতে বারবার রিপিট করতে না হয়, তাই আমি কি করলাম, যে আমি তো জানি যে আমার পরবর্তীকালে এরকম W25টা অনেক জায়গাতেই লাগতে পারে, তাই না? তাই আমি ওটাকে ডিপেন্ডেন্ট না রেখে ইন্ডিপেন্ডেন্ট রাখলাম, যাতে ও কোনো ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না থাকে, ঠিক আছে, যাতে আমি একটা জায়গাতে ক্লাসটা লিখবো যাতে সমস্ত জায়গাতে এফেক্ট পড়ে, ঠিক আছে। এটার জন্য আমি জিনিসটা দেখালাম, এটাকে আমি বন্ধ করে দিলাম, বুঝতে পেরেছেন? তো দেখুন আমরা এই পুরো W25কে আমরা জানি বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে হবে, তাই আমি সেগুলোকে গ্লোবালি রাখবো। দেখুন গ্লোবালি মানে এই যে এইভাবে কারোর উপর যাতে ডিপেন্ডেন্ট না থাকে। তো তার জন্য দেখুন আমি কি করবো, আমি W25টাকে ধরবো, ঠিক আছে। তো আমি এখান থেকে কপি করলাম, এখানে কি লিখবো, .w25। এবার দেখুন এটাকে কি করতে হবে, দেখুন তো W25টাকে ধরে সবার ফার্স্টে কি করতে হবে, এটার উইথ দিতে হবে 25%, তাই না? তাই আমরা জানি যে এটার উইথ হবে 25%, তাই আমরা কি করব, W25টাকে দেবো ফার্স্টে উইথ, এটার উইথটাকে করে দেবো 25%, এটা করে দিলাম, ঠিক আছে, বেশ। আর এবার এটাকে কি করে দেবো, এটা যেহেতু উইথ 25% করতে হবে, আর দেখুন এটা কি হবে, এটাকে ফ্লোট লেফট করতে হবে, তাহলেই তো এটা এদিকে আসবে, তাই না? তাই এটা আমি এখানে করে রাখি যে এটা হচ্ছে আপনার ফ্লোট লেফট, বা এটাকে আমি এখানটায় ধরুন এখন নাই বা করলাম, আমি এটাকে জাস্ট 25% করে দিলাম, ঠিক আছে। আমি এটাকে ফ্লোট লেফটগুলো পরে আপনাকে বোঝাচ্ছি। তো এইবার দেখুন আমি এটাকে 25% করে দিলাম, করার পরে দেখুন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তাই না? আমি যদি এইখানটাতে আসি, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে,
এইবার এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমি এই উইথ 25%-এর মধ্যে দিয়ে দেব না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটার মধ্যে দেব না। কেন দেব না দেখুন, কারণ এখন এই আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি যদি এখন এইটার মধ্যে দিয়ে দিই, তাহলে পরবর্তীকালে আমি যত জায়গাতে এই W25 ব্যবহার করব সবগুলোর ক্ষেত্রেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ওটা নিয়ে নেবে, তাই না? যদি আমি এখানেই দিয়ে দিই, তার মানে কি এটা আপনার ভুল হয়ে গেল। কারণ প্রতিবার যদি আমি যদি একটা W25 ব্যবহার করি, সেটা যদি আমি ধরুন এখানেও W25 রয়েছে, দেখুন এটাও W25 রয়েছে, তাই এটার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা, আবার এটার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা, কিন্তু দেখুন এটার আলাদা এটার আলাদা। তাই আমি যদি এটাকেই বলে দিই যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার সবুজ, ও কিন্তু সবুজটা এখানেও ফেলবে এখানেও ফেলবে, তাই আমি এটা চাই না, তাই না? তাই এক্ষেত্রে আমি কি করব, আমি এটার মধ্যে একটা আলাদা একটা ক্লাস নিয়ে নিই, ঠিক আছে? এটা আমরা জানি একটা ডিবের মধ্যে আমি মাল্টিপল ক্লাস রাখতে পারি, তাই এটা হচ্ছে আমাদের একটা ক্লাস, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস, ঠিক আছে? তাই আমি এখানটাতে ক্লাসটার নাম দিয়ে দেবো লেফট কালার, ঠিক আছে? বেশ, তো এবার আমি এটাকে কপি করব, কপি করার পরে এখান থেকে দেখুন এবার ওটা কিন্তু এখানটা লিখবো না, ওটা আমরা এখানে লিখবো লেফট কালার। লেফট কালার একটা ক্লাস, তাই আমরা তারপরে একটা আপনার ডট দিয়ে দেবো, সরি এটার আগে একটা ডট দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখুন আমাকে এইভাবে স্পেসিফিক্যালি বলে দিতে হবে, ঠিক আছে, যে আপনার এই যে লেফট কালারটা ওটা কার মধ্যে রয়েছে, দেখুন মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে রয়েছে, তাই আমি এখান থেকে ডট মেন কন্টেন্ট এরিয়াটাকে এর আগে দিয়ে দিলাম, যে ডট মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে যে লেফট কালার বলে ক্লাসটা রয়েছে তার কি করবে, তার ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি দিয়ে দাও ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন দিয়ে দিলাম, এটা এই কালারটা, এটা আমরা ফ্ল্যাট ইউআই কালার্স থেকে নিয়ে নিই, যেরকম ধরুন মনে করুন এই কালারটা নিলাম, ঠিক আছে? এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, পেস্ট করে দিলাম, এই যে এইটা, ঠিক আছে? এইবার দেখি তো এটাকে একটু সেভ করে দেখি তো আউটপুটে কেমন আসলো। দেখুন এটা এইভাবে এসেছে, ঠিক আছে? এটা এরকমভাবে কেন আসলো দেখুন, এই মুহূর্তে এখানে একটা স্পেস দেখতে পাচ্ছেন, তাই না? এই স্পেসটা কিসের জন্য বলুন তো, দেখুন এই যে H1টা রয়েছে এটা কার ভিতরে রয়েছে, এটা দেখুন এইটার মধ্যে রয়েছে, তাই না? দেখুন আমি এটাকে ইয়ে করি, দেখুন এই H1টা এখন কার বাইরে গিয়ে মার্জিনটা ক্রিয়েট করছে, দেখুন তো এই H1টা কিন্তু এখন এই যে এর বাইরে গিয়ে মার্জিনটা ক্রিয়েট করছে, তাই না? এই যে দেখুন এর বাইরে চলে যাচ্ছে, এই যে W25 এর বাইরে গিয়ে ও মার্জিন ক্রিয়েট করছে, তাই আমাকে এখন W25টাকে বলতে হবে যে তুমি ওভারফ্লো হিডেন হও, যাতে তোমার ভেতরকার জিনিস বাইরে বেরোতে না পারে, তাই না? তাই আমি এখানটাতে, হ্যাঁ এখানটাতে আমি দিতেই পারি ওভারফ্লো হিডেন, কোনো সমস্যা নেই, বা আমি লেফট কালারেও দিতে পারি, কোনো প্রবলেম নেই। তাই আপনি এটা এখানেও দিতে পারেন, আপনি এখানেও দিতে পারেন, কারণ দেখুন এই দুখানা ক্লাসই কিন্তু এই ডিপটার উপরে এফেক্ট ফেলছে, তাই আপনি ওভারফ্লো হিডেন এটাকেও দিতে পারেন, ওভারফ্লো হিডেন এটাকেও দিতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো আমি এইটাকে আমি এভাবেই এখানে দিয়ে দিই, কোনো সমস্যা নেই। আমি এখানে ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম, ওভারফ্লো হিডেন কোনো কিছুতে সমস্যা করবে না, তাই আমি এখন ওভারফ্লো হিডেন এখানে দিয়ে দিলাম। তো এবার এখানে আসার পর আমি এখানে রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এখন লেফট সাইড বারটা কিন্তু পুরোপুরিভাবে ওর সাথে মিশে গেছে, ঠিক আছে? একটুখানি আগে আপনি পার্থক্যগুলো কিন্তু নিজেই বুঝতে পারবেন, যখনই দেখবেন একটা H1 দিয়েছেন, H1 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন, আমি এটাকে একটা কমেন্ট করে দিলাম, কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখুন আপনার এইভাবে রয়েছে, পুরোটুকু নেয়নি, তখনই বুঝবেন যে H1টা উপরে আর নিচে মার্জিন ক্রিয়েট করছে, যার জন্য আপনার এটা এরকম প্রবলেম করছে। তাই আপনি তখন কি করবেন, এখানে জাস্ট ওভারফ্লো হিডেন, তাই না? এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করবো, এবার আমরা দেখুন এরকম হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা কালারটাকে হোয়াইট করে দেবো। এবার আমরা সেটা কার মধ্যে করব, আমরা মেইন কন্টেন্ট এরিয়াকে বলে দিই, ঠিক এই হেডার এরিয়ার মতো মেইন কন্টেন্ট এরিয়াটাকে আমি বলে দিলাম যে তোমার ভিতরে যাই থাকুক না কেন তুমি সবগুলো কালারটাকে হোয়াইট করে দাও। দেখুন হোয়াইট হয়ে গেল, প্লাস এটার একটা প্যাডিংও দিয়ে দিই যাতে দেখতে ভালো লাগে, পুরো আগেরটার মতো জাস্ট কপি পেস্ট করে দিলাম। হ্যাঁ, উপরে হেডার এরিয়ায় যখন প্যাডিং লেফট দিয়েছিলাম 30 পিক্সেল, এটাকেও দিয়ে দিলাম 30 পিক্সেল, ঠিক আছে? বেশ, এবার এটাকে রিফ্রেশে প্রেস করলাম, সরি আমি কার্ডটা দিলাম, ও সরি আমি মেন কন্টেন্ট এরিয়ার দিলাম না, মেন কন্টেন্ট এরিয়ার হবে না, মেন কন্টেন্ট এরিয়াটা ও পুরোটুকুকে বোঝায়, মেন কন্টেন্ট এরিয়ার নয়, সরি এইটা পুরোটা হবে এই যে লেফট কালারের ভিতরে, ঠিক আছে? আর আপনি বিশেষ করে কালারটাও আপনি এটাও দিয়ে দিতে পারেন যেটা লেফট কালারের ভিতরে হবে, এই যে এর ভিতরে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, বা আপনি এখানে এই লেফট কালারটা ইউজ না করে আপনি এখানটাতে একটা কাজ করুন, এই W25 পাশে আপনি এখানে এটাকে দিয়ে দিন যে লেফট এরিয়া, হ্যাঁ এভাবে দিতে পারেন। বা আপনি আরেকটা কাজও করতে পারেন, এটাও আমি যেটা বলেছিলাম আগে, যে আপনি যত বেশি ডিভ ব্যবহার করবেন তত বেশি আপনার জন্য ভালো, তাই না? তাই আপনি এরকম করতে পারেন যে W25 ভেতরে আপনি আরেকটা ডিভ তৈরি করে নিন, ঠিক আছে? তার নাম দিয়ে দিন যেরকম লেফট হাইফেন এরিয়া,
ঠিক আছে ব্যাস। আর এই লেফট হাইফেন এরিয়ার ভেতরে আপনি এক কাজ করুন, আপনি এই লেফট সাইড বারটাকে ঢুকিয়ে দিন, তাহলে আরও বেশি অর্গানাইজড হয়ে গেল। আপনি যত বেশি আপনার ডিভ তৈরি করবেন তত বেশি আপনার কাছে অর্গানাইজড। দেখুন আমরা এখন স্ট্রাকচারটাকে একটু চেঞ্জ করলাম, আমাদের পুরো এরিয়াটা হচ্ছে মেন কন্টেন্ট এরিয়া। দেখুন আমি এখানে একটু ড্র করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই পুরো এরিয়াটা হচ্ছে মেন কন্টেন্ট এরিয়া, আর আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নিই। হ্যাঁ, তা দেখুন আমি যদি আরেকবার আপনাদেরকে ড্র করে দেখাই যে পুরোটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট এরিয়া, ঠিক আছে, এটা আমাদের বাউন্ডারি। তার মধ্যে আমরা কি করলাম, তার মধ্যে আমরা এটা করলাম W25, এটা করলাম হচ্ছে W50, আর এটা করলাম হচ্ছে W25, তাই না? আমরা কলামগুলোকে তৈরি করে নিলাম একদম। এবার তার ভিতরে আমরা চাইলে আরেকটা করে ডিভ তৈরি করতে পারি। এই যে এই পুরোটুকু নিয়ে রয়েছে আপনার লেফট সাইড বার, ঠিক আছে, এটা একটা ডিভ, তার ভিতরে হচ্ছে আপনার H1, ঠিক আছে, তাহলে আমাদের কোডটা আরও বেশি অর্গানাইজড হয়ে গেল। ঠিক সেরকম এটা হচ্ছে W25, সরি এটা হচ্ছে W50, তার ভিতরে আমরা আরেকটা ডিভ তৈরি করব যার নাম দেবো আমরা হচ্ছে কন্টেন্ট এরিয়া, ঠিক আছে। আর এটার ক্ষেত্রেও ঠিক তাই, আপনার এটা হচ্ছে আপনার W25, তার ভিতরে আমরা তৈরি করলাম আরেকটা ডিভ যার নাম দিয়ে দিলাম ধরুন আপনার রাইট সাইড বার, এরকম কিছু। তাই যত বেশি ধরুন এরকম দেখেছেন ডিভ মানে হচ্ছে একটা লেয়ার তৈরি হচ্ছে, আমাদের কোডটা তত বেশি অর্গানাইজড হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটাও করতে পারতেন যে এটা হচ্ছে আপনার হেডার, এটা দরকার নেই, এটা যেহেতু একটা সিম্পল ব্লক। তো আপনি এখানে দেখুন আমাদের কী ছিল, হেডার এরিয়া, তার ভিতরে ছিল কি আপনার একটা W100, ঠিক আছে, তার ভিতরে চাইলে আপনি আরেকটাও ডিভ তৈরি করতে পারতেন হেডার কন্টেন্ট বলে, তার ভিতরে আপনি আবার H1 বা H2 তৈরি করতেন, এইভাবে হতো, ঠিক আছে। আর ফুটারের ক্ষেত্রেও ঠিক তাই, আপনি ফার্স্টে লিখলেন ফুটার এরিয়া পুরোটা, তার ভিতরে লিখলেন W100, ঠিক আছে, এটা চলে গেল, তার ভিতরে আরেকটা ডিভ নিলেন যার মধ্যে লেখা রয়েছে ধরুন ফুটার কন্টেন্ট, ঠিক আছে, তার ভিতরে থাকলো ধরুন H1, এরকমভাবে তৈরি করলে আপনার জিনিসটা আরও বেশি অর্গানাইজড হতো। তো আমরা করে নিই, আশা করি আপনাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখুন আমরা জাস্ট সাময়িক কিছু চেঞ্জ করছি, যেটা আপনাদেরকে বললাম হেডার এরিয়া হচ্ছে বাউন্ডারি, তার মধ্যে হচ্ছে W100 হচ্ছে কতটুকু উইথ নেবে, তার ভিতরে আমি এখানটাতে দিয়ে দিলাম আরেকটা ক্লাস ডট হেডার কন্টেন্ট, ঠিক আছে, হেডার কন্টেন্ট, এখানটাতে দিয়ে দিলাম কন্টেন্ট, ট্যাব প্রেস করলাম। এবার এই যে H1টা রয়েছে এটাকে আমি কি করলাম, এটার ভিতরে ঢুকিয়ে দিলাম, ব্যাস দেখুন আরও বেশি অর্গানাইজড হয়ে গেল। তো এবার দেখুন এবার আমরা এটারও স্ট্রাকচার করে নিই। এটার আমাদের অলরেডি তৈরি করা ছিল যে ফার্স্টে একটা বাউন্ডারি ছিল, তারপরে আমরা করব হচ্ছে W25, ঠিক আছে, তার ভিতরে আমরা আরেকটা ডিভ নেব যার নাম হচ্ছে লেফট সাইড বার এরিয়া, ঠিক আছে, এটা তৈরি করলাম আরেকটা ডিভ, তার ভিতরে থাকবে হচ্ছে H1টা, ঠিক আছে। তো চলুন এটাটা তৈরি করে নিই। তো এটাটা তৈরি করার জন্য আমাদের সব কিছু তৈরি করাই ছিল। দেখুন এখানটাতে কি রয়েছে, মেন কন্টেন্ট এরিয়া রয়েছে, তার ভিতরে W25 রয়েছে, তার ভিতরে এখানে লেফট এরিয়া রয়েছে, একদম এটা তৈরি করাই ছিল। আমি শুধুমাত্র জাস্ট এখানে লিখে দিই লেফট সাইড বার এরিয়া, ঠিক আছে, তার ভিতরে হচ্ছে H1, দেখুন এখন এটা তৈরি হয়ে গেল। এবার W25 ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে, যেটা আমরা দেখলাম, আমরা আর বাইরের বাউন্ডারিটা তৈরি করছি না, আমাদের এটা হবে হচ্ছে W50, তার ভিতরে থাকবে হচ্ছে কন্টেন্ট এরিয়া বলে একটা ডিভ, তার ভিতরে থাকবে হচ্ছে H1টা, ঠিক আছে। তাই এটাকে আমরা যদি দেখি, আমরা এখানে গেলাম, যার পরে W25 করা আছে, তার ভিতরে আমরা আরেকটা ডিভ তৈরি করলাম ডট কন্টেন্ট এরিয়া বলে, কন্টেন্ট হাইফেন এরিয়া বলে তৈরি করলাম, আর সরি ট্যাব প্রেস হবে করলাম। এবার এই যে নিচের ডিভটা রয়েছে কন্টেন্ট এরিয়া, এটাকে আমরা Ctrl+X করে আমরা এর ভিতরে নিয়ে গেলাম, তাহলে কি হলো, আরও অর্গানাইজড হয়ে গেল। ঠিক এটার ক্ষেত্রে W25 ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে, আগেরটা শুধুমাত্র ছিল আমরা W25 ভিতরে করেছিলাম, এবার আমরা W25 করব, তার ভিতরে রাইট সাইড বার বলে আরেকটা ডিভ তৈরি করব, তার ভিতরে আমরা কি করব, এই রাইট সাইড বারটাকে রেখে দেবো, হেডিংটাকে, ঠিক আছে। তো দেখুন আমরা এখানে গেলাম, তারপরে W25 রয়েছে, আমরা এখানটাতে আরেকটা ডট রাইট সাইড বার তৈরি করলাম, তারপরে আমি এর ভিতরে এটাকে Ctrl+X করে এটার ভিতরে এটাকে নিয়ে গেলাম, দেখুন আরও বেশি অর্গানাইজড হয়ে যাচ্ছে আমাদের কোডটা। ফুটার এরিয়ার ক্ষেত্রেও ঠিক তা, ঠিক আছে। তো এটা আমি আর করলাম না, আমি জাস্ট এখানে একটু এক্সপ্লেন করে দিই যে ফুটারের হচ্ছে এটা একটা বাউন্ডারি, তার ভিতরে ছিল আপনার W100 যে কতটুকু উইথ নেবে পুরোটুকু, তার ভিতরে আমরা এটাকে রেখে দিয়েছিলাম, কিন্তু এটা না করে আমরা কি করব, ফুটার কন্টেন্ট বলে আরেকটা ডিভ রাখবো যার মধ্যে পুরো জিনিসটাকে রাখবো, ঠিক আছে। তাই দেখুন পুরো সিকিউরিটি দিতে দিতে আমি ওকে আসছি, প্রথমে এই সিকিউরিটি, তারপরে এই সিকিউরিটি, তারপরে এই সিকিউরিটি, ঠিক আছে। তাই এবার দেখুন আমি এখানে আসলাম, এখানটাতে আমি জাস্ট W100 ভিতরে আপনি যান, এখানে লিখে দিন ডট ফুটার কন্টেন্ট, ঠিক আছে, ফুটার কন্টেন্ট একদম, ট্যাব প্রেস করলাম, এখানে আসলাম, এখান থেকে Ctrl+X করলাম, এর ভিতরে যাওয়ার পরে ব্যাস, সরি এখানে একটু ডিভের স্টাইলিংটা আমি জাস্ট করে রাখি, এটাতে এন্টার প্রেস করলাম, ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করলাম, ঠিক আছে, ব্যাস এইটুকুনি করে রাখলাম। তো এইবার আমি একটা কাজ করি, আমি এগুলোকে না শুরু থেকে করি যাতে আপনাদের আরেকবার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আমাদের ভিডিওটা একটু লং হবে বাট ভালো হবে, কারণ আপনারা বুঝতে
খুব সুবিধা হবে, ঠিক আছে? কারণ আমরা আগে একটা স্ট্রাকচার করেছিলাম, সেখান থেকে বেটার স্ট্রাকচার কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা আরও বেশি অর্গানাইজড হয়ে গেল। তো আমি আবার একটু শুরু থেকে করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আরও বেশি, ঠিক আছে? তো দেখুন এবার সবার ফার্স্টে আমরা কি করব, আমাদের এই পুরো জিনিসটা রেডি হয়ে গেল। আমরা যদি এখানে রিফ্রেশ করি দেখবো আবার সেম পুরোপুরিভাবে আগের মতো, তাই না? তো এটা করার জন্য আমরা এই লেআউটটাকে দেখি। সবার ফার্স্টে আমরা এই সেকশনটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে? এটাকে হেডার এরিয়াটাকে নিয়ে কাজ করব। তো সবার প্রথমে আমি কি করব, আমি এখানে চলে যাই style.css-এ। সবার ফার্স্টে আমি দেখতে পাচ্ছি যে পুরো এরিয়াটার মধ্যে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তাই না? তাই আমি এটাকে কাকে দেবো, এটা পুরোপুরিভাবে আমি হেডার এরিয়াটাকে দেবো, যেটা আপনার পুরোটা হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে? যেটা হচ্ছে বাউন্ডারি, পুরো বাউন্ডারিটাকে দিয়ে দিই। তাই আমি এখানে কপি করলাম, এখানে আসলাম, ডট হেডার এরিয়া গেলাম। এখানে আসার পরে আমরা ফ্ল্যাট ইউআই কালার্স থেকে কালারটা নেব, খোলা রয়েছে। আমরা এবার এই কালারটাকে নিয়ে কাজ করি। কপি করলাম, এখানে আসলাম, আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কালার করলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার সেভ করলাম। যার পরে এখানে আমরা একটা প্রবলেম দেখতে পারবো যে কি, দেখুন এই হেডার এরিয়াটা, দেখুন হেডার এরিয়ার বলে যে হেডিংটা রয়েছে সেটা আপনার মার্জিন ক্রিয়েট করছে কার বাইরে গিয়ে, আপনার পুরোপুরিভাবে হেডার এরিয়ার বাইরে গিয়ে। বা আপনি বলতে পারেন যে এটা কোন ডিভের মধ্যে রয়েছে। দেখুন তো এই H1টা এখন হেডার কন্টেন্ট বলে ডিভটার মধ্যে রয়েছে না? তো সবার ফার্স্টে আমরা কাজ করি, আমরা হেডার এরিয়ার ভেতরে থাকা হেডার কন্টেন্টকে ধরি, ওকে বলি ওভারফ্লো হিডেন, ঠিক আছে? এটাকে তো অবশ্যই আমরা ওভারফ্লো হিডেন বলবো, কিন্তু পরে বলবো। তো আমরা দেখছি যে এই H1টা কোন ডিভের মধ্যে রয়েছে, এই ডিভটার মধ্যে রয়েছে না? তো আমরা দেখি তো যে যদি আমি এই ডিভটাকে বলি ওভারফ্লো হিডেন তাহলে এটা কাজ করে নাকি? কিন্তু আমাকে বলে দিতে হবে এরকমভাবে যে হেডার এরিয়ার ভেতরে যে হেডার কন্টেন্ট রয়েছে তুমি তাকে ধরো। তাই আমি এখানে বলে দিলাম যে কপি করলাম যে হেডার এরিয়ার ভেতরে ডট হেডার এরিয়া ফার্স্টে ধরলাম, এর ভেতরে বোঝাতে আমরা স্পেস ব্যবহার করব, তার ভিতরে কে রয়েছে, হেডার কন্টেন্ট রয়েছে না? তো এখানে দিয়ে দিলাম ডট হেডার কন্টেন্ট, একে বলে দিলাম ওভারফ্লো হিডেন। কারণ কি, কেন ওভারফ্লো হিডেন বলছি, কারণ ওর ভিতরে H1টা রয়েছে আর H1টা কী করছে, ওর বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করছে। তাই আমি ওকে বলে দিই যে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন। দেখি কাজ করে নাকি, আশা করছি কাজ করবে। রিফ্রেশে প্রেস করলাম, দেখুন কাজ করে গেল, ঠিক আছে? তাই আমাকে ওভারফ্লো হিডেন পুরোপুরিভাবে এই হেডার এরিয়াটাকে বলার দরকার নেই। এই হেডিংটা যেই ডিভের মধ্যে রয়েছে, এই হেডিংটা কোন ডিভের মধ্যে রয়েছে, হেডার কন্টেন্ট বলে ডিভটার মধ্যে রয়েছে না? আমি ওই ডিভটাকে বলে দিলাম যে তুমি ওভারফ্লো হিডেন হও, যাতে তোমার ভিতরে জিনিস বাইরে যেতে না পারে বা বাইরের কোনো জিনিস তোমার ভিতরে আসতে না পারে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে এই হেডার এরিয়াটাকেও আমাকে ওভারফ্লো হিডেন দিতে হবে। কারণ কি, কারণ মাঝে মাঝে দেখবেন যে এই মেন কন্টেন্ট এরিয়ার জিনিসপত্র হেডার এরিয়ায় ঢুকে যাচ্ছে। তখন আমাকে কাকে বলতে হবে, এই হেডার এরিয়াটাকে বলতে হবে যে তুমি ওভারফ্লো হিডেন হও, যাতে তোমার এই বাউন্ডারির মধ্যে যাতে অন্যর কোনো জিনিস আসতে না পারে, বা তোমার এই বাউন্ডারির বাইরে যাতে তোমার ভিতরে জিনিস যেতে না পারে, ঠিক আছে? তো আপাতত ক্ষেত্রে দেখলাম যে এই হেডিংটা এর বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করছে, তাই আমি এই ডিভটাকে বলে দিলাম ওভারফ্লো হিডেন। দেখুন সাথে সাথে কাজ করে গেল, তাই না? একদম। তো এবার আমি কি করব, এবার আমি বলে দেবো যে এই হেডার এরিয়ার ভেতরে যা লেখা থাকবে সব লেখাগুলোর কালার আপনি হোয়াইট করে দিন। তার জন্য আমি এই হেডার এরিয়ার ভেতরে গেলাম। দেখুন এই হেডার এরিয়ার ভিতরে যাই লেখা থাকুক না কেন, সেটা H1 হোক, সেটা P হোক, সবগুলোর কালার আপনার হোয়াইট করবে। তাই আমি এই H1-এর ভিতরে হেডার এরিয়ার ভিতরে যাব, লিখে দেবো যে কালার কোলন হ্যাশ 1 2 3 4 5 6 6টা F, ঠিক আছে? তাই এখানে সেভ করলাম, দেখুন এখন এটাকে রিফ্রেশ করলাম, এরকম হয়ে গেল, ঠিক আছে? এইবার আপনি চাইলে একটা প্যাডিং দিতে পারেন। প্যাডিংটা কার দেবেন, অর্থাৎ এইটার দেবেন। এই যে দেখুন হেডার কন্টেন্টের একটা প্যাডিং দিয়ে দিন, ঠিক আছে? সব থেকে ভালো হবে যে আপনি এই হেডার কন্টেন্টের একটা সামান্য প্যাডিং দিয়ে দিলেন, যাতে আপনার অসুবিধা না হয়। তাই আপনি এই হেডার কন্টেন্টটাকে ধরবেন, এটাকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটাকে আমি অ্যাজ এ বাউন্ডারি হিসাবেই রাখি, এটার উপরে আমি কোনো কিছু দিলাম না। তো আমি এই হেডার কন্টেন্টটাকে ধরবো, কপি করলাম, করার পরে আপনি এটাতে আসুন। আসার পরে এবার হেডার কন্টেন্টটা কার মধ্যে রয়েছে দেখুন তো, আমার হেডার কন্টেন্ট করা আছে, হ্যাঁ হেডার কন্টেন্ট দেখুন অলরেডি ধরা আছে এখানে। এই যে এই হেডার এরিয়ার ভিতরে হেডার কন্টেন্ট, তার মধ্যে জাস্ট আপনি একটা প্যাডিং দিয়ে দিন, প্যাডিং হাইফেন টপ দিয়ে দিতে পারেন বা চারিদিকে প্যাডিং দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি চারিদিকে একটা প্যাডিং দিয়ে দিই, চারিদিকে আমি একটা প্যাডিং দিলাম, ধরুন 30 পিক্সেল করে, বা একটু কম দিয়ে দিই, আপনার 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে হেডার কন্টেন্ট রয়েছে এর চারিদিকে একটা 10 পিক্সেলের প্যাডিং পড়ে যাবে, তাই না? এটাকে সেভ করলাম, এটাকেও সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন একটা প্যাডিং পড়ে গেছে। তো এটাকে যদি আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখুন খুব ভালোভাবে বুঝতে পারবো এটা হচ্ছে হেডার এরিয়া, ওটা হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারির ভিতরে কতটা উইথ থাকবে ডিভটা সেটা আমি বলে দিচ্ছি যে উইথ 100%, দেখুন পুরোটুকু নিয়ে রয়েছে। তার ভিতরে দেখুন রয়েছে হেডার কন্টেন্ট, হেডার কন্টেন্টের মধ্যে দেখুন একটা প্যাডিং রয়েছে চারিদিকে 10 পিক্সেলের, আপনি দেখতে পাচ্ছেন। আর এর ঠিক ভিতরে দেখুন H1 রয়েছে, H1টা কিন্তু মার্জিন ক্রিয়েট করছে, কিন্তু কার ভেতরে, দেখুন এই হেডার কন্টেন্টের ভেতরে, তাই না? কিন্তু হেডার কন্টেন্টের বাইরে যেতে পারছে না। দেখুন দুটোকে হোভার করুন, একবার এটাকে একবার ওটাকে হোভার করুন, দেখুন
আপনার হেডিংটা মার্জিনটা ক্রিয়েট করছে কিন্তু এর ভেতরে। দেখেছেন ইন্সপেক্ট এলিমেন্ট আপনাকে কত কিছু সহজে বলে দিচ্ছে একদম। তাই দেখুন আমাদের হেডার এরিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখুন স্ট্রাকচার কোডিং করাতে কত আপনার সুবিধা হচ্ছে দেখুন। এবার আমরা মেইন কন্টেন্ট এরিয়াতে চলে যাই, ঠিক আছে। সবার ফার্স্টে দেখুন তো মেইন কন্টেন্ট এরিয়াটাকে হেডারের মতো কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে না, কারণ মেইন কন্টেন্ট এরিয়ার ভেতরে যে ইন্ডিভিজুয়ালি ডিভগুলো রয়েছে ওগুলোর ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, কিন্তু মেইন কন্টেন্ট এরিয়ার ইটসেলফ কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই কিন্তু, তাই আমরা মেইন কন্টেন্ট এরিয়াকে আপাতত কোনো কিছু ধরলাম না, ঠিক আছে। এবার মেইন কন্টেন্ট এরিয়ার ভিতরে চলুন তো দেখি কী রয়েছে। আমরা একটা একটা করে ভিতরে ঢুকে একটা একটা করে কাজ করব, ঠিক আছে। আর দেখুন আমরা হেডার এরিয়ার ভেতরে ডাব্লিউ এটাকে কেন ধরলাম না, কারণ আমরা জানি কিছুক্ষণ আগেই বললাম যে W100 মানে কি উইথ 100%, আর বাই ডিফল্ট যখন আপনি কোনো একটা উইথ লেখেন তখন ও বাই ডিফল্ট পুরো শুরু থেকে শেষ পর্যন্ত 100% জায়গা নিয়ে নেয়। কারণ কি, কারণ এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, তাই না। এবার দেখুন আমরা মেইন কন্টেন্ট এরিয়াকে কোনো কিছু কালার দিতে হবে না, ঠিক আছে। মেইন কন্টেন্ট এরিয়াকে আমি ছেড়ে দিলাম। তারপরে দেখুন W25 এটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে, তাই না। এবার W25কে আমি এভাবে লিখতে পারতাম যে মেইন কন্টেন্ট এরিয়ার ভেতরে যে W25 রয়েছে তাকে নিয়ে তুমি এই সিএসএসগুলো দাও, কিন্তু আমি কেন সেটা করব না, কারণ আমরা জানি যে এই W25টাকে নিয়ে আমাকে পরবর্তীকালেও কিন্তু কাজ করতে হতে পারে। কারণ আজকে এই আপনার এরিয়াটার মধ্যে 25%-এর একটি ডিভ আমি তৈরি করেছি, পরবর্তীকালে এমনও তো হতে পারে যে আমি অন্য কোনো ব্লকের মধ্যেও আমাকে 25%-এর একটা ডিভ তৈরি করতে লাগছে, তখন কিন্তু আমাকে আবার তাহলে 25%-এর জন্য কোড লিখতে হবে। তাই সেটা যাতে আমাকে করতে না হয় আমি একবারই এটা করে নেব। আপনি যখনই দেখবেন যে আপনার একটা সিএসএস বা একটা সিএসএসের ক্লাসের কোড বিভিন্ন জায়গাতে আপনার লিখতে হচ্ছে, সেটাকে আপনি গ্লোবালি রেখে দেবেন, ঠিক আছে। তাই আপনি এখানটাতে এভাবে লিখে দিতে পারেন এইভাবে সিএসএসের মধ্যে যে গ্লোবাল সিএসএস, অর্থাৎ আপনার এই সিএসএসগুলো আপনার বিভিন্ন জায়গাতে মাল্টিপল টাইমস ইউজ করতে হবে, ঠিক আছে। সে ধরনের কোডগুলো আপনি এখানে লিখে দিন যে গ্লোবাল সিএসএস স্টার্ট, এভাবে লিখে দিন, আরও বেশি করে বুঝতে পারবেন। এটা হচ্ছে কমেন্ট, আর আমি এখানটাতে দিয়ে দিলাম গ্লোবাল সিএসএস এন্ড, জাস্ট কন্ট্রোল ডি করলাম, সাথে সাথে নিচে লাইনে ডুপ্লিকেট হয়ে গেল, আর এটাকে এন্ড করে দিলাম, ঠিক আছে। এবার গ্লোবাল সিএসএস স্টার্ট আর এন্ডের মধ্যে কী থাকবে, যেগুলো আপনার সমস্ত জায়গাতে, যেগুলো আপনার বিভিন্ন জায়গাতে রিপিট হতে পারে, তাই আমি এখানে একবার লিখে দেবো, আর শুধুমাত্র সেই ক্লাসগুলোকে বিভিন্ন জায়গায় শুধু ব্যবহার করতে যাবো, ঠিক আছে, সেরকম ধরনের। তো দেখুন এইবার আমাকে এর মধ্যে W25টা হচ্ছে একটা গ্লোবাল সিএসএসের মধ্যে পড়ে, কারণ এটা কি আমি দিতে চাইছি এটার উইথটা যাতে 25% হয়। তো আমি এখানটাতে কী করবো, .25কে ধরলাম, ধরার পরে আমি জানি এটাকে উইথ ফার্স্টে কত দিতে হবে, উইথ আমি দিয়ে দিলাম হচ্ছে 25%। ফ্লোট লেফট হবে কি রাইট হবে সেটা আমি পরে দেবো, ঠিক আছে। এটাকে আমি আপাতত এখানে সেভ করে দিলাম। করার পরে দেখুন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই, তাই না। দেখুন এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই, এই পুরো ব্লকটার একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই। এবার এই ব্যাকগ্রাউন্ড কালারটা কার, আপনি কি এটা উইথের দেবেন না, W25-এর মধ্যে আমি কোনো কালার দেবো না বা ব্যাকগ্রাউন্ড কালার দেবো না। সেটা কেন দেবো না আপনি একটু আগে জানতে পেরেছিলেন আমি যখন বলেছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কার দেবো, দেখুন তো W25-এর ভেতরে দেখুন আবার আরেকটা ব্লক রয়েছে বা একটা ডিভ রয়েছে, এই যে লেফট সাইড বার এরিয়া, আমি এইটার কালার দেবো। তাই আমি এটাকে ধরলাম, আমি এটাকে ধরবো কীভাবে, আমি এভাবে ধরবো যে মেইন কন্টেন্ট এরিয়ার ভিতরে যে আপনার লেফট সাইড বার এরিয়া রয়েছে তাকে ধরবো। এটাকে কপি করলাম, আমি এখানটাতে এসে এটাকে এখানটাতে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানটাতে এখানে এন্টার প্রেস করলাম, কিন্তু এটাকে এইভাবে উন্মুক্তভাবে রাখবো না, আমি এখানটাতে বলে দেবো যে মেইন কন্টেন্ট এরিয়ার ভেতরে। তাই আমি এখান থেকে কপি করলাম এটাকে, এখানে আসলাম, এর আগে এখানে বলে দিলাম যে মেইন কন্টেন্ট এরিয়ার ভেতরে বলে দেখি স্পেস, ভেতরে যে লেফট সাইড বার এরিয়া রয়েছে তাকে কি করব, তাকে আমি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিয়ে দেবো। কোন কালারটা বলুন তো, এখানে কোন কালারটা রয়েছে, সবুজটা রয়েছে, তাই না। তাই আমি এখান থেকে এই সবুজ কালারটা নিয়ে নিই, এটাকে নিয়ে নিই, কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করে দিলাম। এবার এটাকে সেভ করি, তো সেভ করার পরে এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করি, দেখি তো কেমন হয়। আমরা এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এইটুকু নিয়েছে, উপরে নিচে স্পেস, ভিতরে হেডিং আছে। কি বুঝতে পারছেন, নিশ্চয়ই এই হেডিংটা এর বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করেছে, তাই না। তাই তার জন্য আমরা দেখব যে কোন হেডিংটা কার বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করেছে, এই যে লেফট সাইড বারটা এর বাইরে গিয়ে মার্জিন ক্রিয়েট করেছে, তাই না। তাই আমি লেফট সাইড বার এরিয়াটাকে যদি বলে দিই ওভারফ্লো হিডেন, তাহলেই তো এই হেডিংটা আর ওর বাইরে যেতে পারবে না, তাই না, হেডিংয়ের মার্জিনটা একদম। তাই আমি এই যে লেফট সাইড বার ধরাই রয়েছে, আপনি শুধুমাত্র ওকে বলে দিন যে ওভারফ্লো হিডেন, ঠিক আছে। এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন ওই প্রবলেমটা এখন সলভ হয়ে যাবে। এবার আমি চাইছি যে এই যে পুরো ব্লকটা রয়েছে আপনার, দেখুন এটার এরিয়ার বাউন্ডারিটার নাম কী ছিল, মেন কন্টেন্ট এরিয়া, ওর ভিতরে যে সমস্ত যতই লেখা থাকুক না কেন সবগুলো কিন্তু হোয়াইট, তাই না। তাই আমি যদি এভাবে বলে দিই যে মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে যা লেখা থাকুক না কেন সব তুমি হোয়াইট করে দাও, তাহলেই আমাকে ইন্ডিভিজুয়াল ইয়ার সবগুলোর ভিতরে গিয়ে কালার হোয়াইট বলতে হবে না, তাই না। তাই এই কারণে আমি জাস্ট এখান থেকে এই মেন কন্টেন্ট এরিয়া এটাকে ধরি, হ্যাঁ,
আমি বলে দিই যে এটার ভেতরে যাই থাকুক না কেন, যত লেখা থাকুক না কেন, সব হোয়াইট হোক। তা না হলে আমাকে কী করতে হতো, একবার বলতে হতো লেফট সাইড বার এরিয়ার ভিতরে যেগুলো থাকবে সেগুলোর কালার হোয়াইট করো, কন্টেন্ট এরিয়ার ভিতরে যেগুলো থাকবে সেগুলোর কালার হোয়াইট করো, আবার রাইট সাইড বার এরিয়ার ভিতরে যেগুলো থাকবে সেগুলোর কালার হোয়াইট করো। আমি কেন এত খাটবো? দেখুন এতবার করে আমাকে কালার হোয়াইট লিখে যেতে হতো, তাই আমি একটা জায়গাতেই লিখে দিই, আমার সলিউশন হয়ে যাবে। তাই আমি জাস্ট এখান থেকে কী করবো, এই আপনার মেইন কন্টেন্ট এরিয়াটাকে পুরোটাকে ধরে নিন, কপি করলাম, এখানটাতে আসলাম, আসার পরে দেখুন এখানটাতে আমি এর ঠিক উপরে মেইন কন্টেন্ট এরিয়া লিখলাম, লেখার পরে আমি এখানটাতে লিখে দিই যে কালার হোয়াইট। তো দেখুন আমি এখানে সেভ করলাম কালার হোয়াইট দেওয়ার পরে। এবার আমি এখানে আসবো, আসার পরে যখন রিফ্রেশে প্রেস করবো দেখুন কালার হোয়াইট হয়ে গেল, তাই না? এবার দেখুন সব কিছু কালার হোয়াইট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এটাকে কালার হোয়াইট করলাম না, কেননা দেখুন এই কন্টেন্ট এরিয়ার ভেতরে, মেন কন্টেন্ট এরিয়ার ভেতরে যা লেখা আছে সবগুলো হোয়াইট হয়ে গেছে। আমি হোয়াইটটাকে একটু পরে করছি, তাই আমি এই মুহূর্তে মেন কন্টেন্ট এরিয়ার ভেতরে কালার হোয়াইটটাকে আমি কমেন্ট করে রাখলাম, যাতে এটা আমাকে মুছে দেবো না, কিন্তু এটা যেটা কাজও করে না সেটা আমি করে দিলাম। ঠিক আছে, কমেন্ট করলে আর এইটুকু কোড কাজ করবে না, আমি এটাকে কমেন্ট করে রেখে দিলাম, সেভ করলাম। এবার এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, সবগুলো ব্ল্যাক হয়ে গেল। আসলে কালার হোয়াইট করাতে কি হলো, এই কন্টেন্ট এরিয়া আর রাইট সাইড বার এরিয়াটাকে দেখা যাচ্ছিল না, কারণ ব্যাকগ্রাউন্ড কালারও হোয়াইট, লেখার কালারও হোয়াইট, এই কারণে। তাই এটাকে আমি একটু পরে চেঞ্জ করছি। তো দেখুন লেফট সাইড বার এরিয়ার মধ্যে এবার আমরা কী দেবো, আমরা একটা প্যাডিং দিয়ে দেবো, যেটা আমরা হেডার কন্টেন্টের মধ্যে দিয়েছিলাম। ঠিক আছে, দেখুন আমরা এই হেডার কন্টেন্টের মধ্যে একটা 10 পিক্সেলের প্যাডিং দিয়েছিলাম না, এটা আমরা এখন কার মধ্যে দিয়ে দেবো, এটা আপনারা এখন এটার মধ্যে দিয়ে দিন, এই যে লেফট সাইড বার এরিয়ার মধ্যে। হ্যাঁ, এই যে এটাকে আমরা লেফট সাইড বার এরিয়ার মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে সেভ করলাম, এখানে আসবো, রিফ্রেশে প্রেস করবো, দেখুন এটা এখন এরকম প্যাডিংটা হয়ে বড় হয়ে গেল। বেশ, তো এবার আমরা কন্টেন্ট এরিয়াটাকে করে নিই, তারপরে বাদিকে কীভাবে আনতে হয় সবগুলোকে সেটা আমরা দেখব। সবার ফার্স্টে আমরা নিচে নিচে এগুলোকে একটু ডিজাইন করে নিই, এই মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে সবগুলোকে। তো আমরা এরপরে যাব হচ্ছে কাকে, দেখুন আমাদের এর পার্টটা শেষ হয়ে গেছে, তাই না, W25-এরটা। এবার আমরা W50-টা ধরি। তো W50-টা হচ্ছে একটা কমন ক্লাস, কারণ এটাকে অনেক জায়গাতে আমাকে ব্যবহার করতে হতে পারে, তাই আমি এখান থেকে কপি করব। আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে দেখুন এটাকে গ্লোবাল সিএসএসের মধ্যে আমি লিখবো, এখানটাতে .50 লিখবো, এখানে আমি দিয়ে দেবো এটা কি, এটা দিয়ে দেবো আপনার উইথ আপনার 50%। ঠিক আছে, ব্যাস এটাকে আমি দিয়ে দিলাম উইথ 50%। ব্যাস, এটার আর কোনো কাজ নেই, এটার এইটুকুনিক কাজ। তো এবার এইটুকুনিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটার 50%-এর মধ্যে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তাই না? তো এটা হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পরে দেখুন ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কাকে দেবো, ওই কন্টেন্ট এরিয়াটাকে দেবো। ঠিক আছে, তাই এখানে আসবো, আমরা নিচে আসবো, ঠিক যেরকমভাবে আমরা লেফট সাইড বার এরিয়াটা করেছিলাম, আমাদেরকে এখানে বলে দিতে হবে যে দেখুন এইভাবে, যে মেইন কন্টেন্ট এরিয়ার ভেতরে যে কন্টেন্ট এরিয়া রয়েছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও। ঠিক আছে, তাই আমাকে ঠিক এই জিনিসটাকে এইভাবে বলে দিতে হবে যে ডট মেইন কন্টেন্ট এরিয়ার ভেতরে যে আপনার কন্টেন্ট এরিয়াটা রয়েছে, এটাকে আমি ধরলাম, যেহেতু ভিতরে বোঝাতে স্পেস দিয়ে দিয়েছি, এখানে দেখুন একটা ডট হবে, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝানোর জন্য আমি কোথায় যাব, দেখুন এটা কী কালার রয়েছে, এই কালারটা। তো দেখুন ফ্ল্যাট ইউআই কালার্সের মধ্যে এই কালারটা রয়েছে নাকি, মনে করুন এই কালারটা। তো এটাকে কপি করলাম, এখানে দিলাম, এখানে দিয়ে দিন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিন, করুন এটা দিয়ে দিন। ঠিক আছে, সেভ করলাম, করার পরে যখনই আমি এইখানে আসবো, এখানে আসার পর যখন রিফ্রেশে প্রেস করবো, দেখুন এটা এসেছে। আসার সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে কি, দেখুন এই হেডিংটার জন্য উপরে নিচে স্পেস, তাহলে আমাকে কাকে বারণ করতে হবে, কাকে বলে দিতে হবে যে তোমার বাইরে কাউকে যেতে দিও না, কন্টেন্ট এরিয়াটাকে, তাই না? তাই আমি যদি এখানে যাই, অলরেডি আমি কন্টেন্ট এরিয়ার ভিতরে রয়েছি, আমি এখানটাতে জাস্ট বলে দেবো কি ওভারফ্লো আপনার হিডেন, তাই না? বেশ, সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন সম্পূর্ণটুকু ঠিকঠাক রয়েছে, তাই না? এবার ঠিক যথারীতি যেরকম আমরা লেফট সাইডে একটা প্যাডিং দিয়েছিলাম, কন্টেন্ট এরিয়ারও একটা প্যাডিং দিয়ে দিই। এই যে এটা লেফট সাইড বার এরিয়ার একটা প্যাডিং দিয়েছিলাম 10 পিক্সেল করে, আমি এটার মধ্যেও এটাকে জাস্ট 10 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিই। তাহলে কি হবে, এটা আর এভাবে গা ঘেঁষে থাকবে না, এটা একটু স্পেস নিয়ে থাকবে, তাই না? এবার আমাকে কে আছে, রাইট সাইড বার এরিয়া আছে। তো চলুন রাইট সাইড বার এরিয়াটাকেও আমরা কমপ্লিট করে নিই। তো এটা হচ্ছে রাইট সাইড বার এরিয়া। এই যে তার আগে কী করতে হবে আমাদের, এইটুকু দেখুন একটা একটা করে ধরছি, একটা একটা করে শেষ করছি। ফার্স্টে এটাকে ধরলাম, দেখলাম এটার মধ্যে আমাকে কোনো কিছু করতে হবে না। তারপরে এটাকে আসলাম, উইথ 25% করলাম, তারপরে এটাকে এর ভিতরে থাকা জিনিসপত্রগুলোকে সিএসএস দিলাম। তারপরে এটা শেষ হয়ে যাওয়ার পরে, তারপরে যখন এটা শেষ হয়ে গেল তখন দেখলাম যে এই পুরো ব্লকটা শেষ, তারপরে এর ঠিক পরের ব্লকটা ধরলাম, অর্থাৎ W50-কে। তারপরে এটাকে সিএসএস দিলাম, এটাকে সিএসএস দিলাম, তারপরে যখন এই সবগুলো যখন হয়ে গেল তখন এবার আমি কাকে ধরবো, W25-কে। ঠিক আছে, এবার দেখুন W25 কি আমাকে আবার এভাবে লিখতে হবে, কারণ আমরা জানি এটাকে একটা গ্লোবাল সিএসএস, আমি এটাকে বিভিন্ন জায়গাতে ইউজ করতে চলেছি মাল্টিপল টাইমস। আমি কি আবার এখানে W25 লিখবো না, আমি তো অলরেডি একবার লিখে দিয়েছি, আমি কেন এটাকে রিপিট করব, এটাই হচ্ছে সুবিধা, দেখেছেন?
আপনাকে আর এখানে W25 লিখতে হবে না, আপনি একবার W25 লিখে দিলেন, এবার আপনি এটাকে যত জায়গায় খুশি এটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে আপনি একটা ক্লাস তো একবার লিখে ফেললে সেটাকে আপনি মাল্টিপল টাইমস বিভিন্ন জায়গাতে ব্যবহার করার মাধ্যমে আপনার কোডের সুবিধাগুলো আপনি পাবেন, আপনার কোডের রিডেবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে, আপনার কোডটা আরও বেশি আপনার ফাস্ট হবে, এই ধরনের জিনিসগুলো। তো দেখুন আপনার কোডের মধ্যে আপনার রিপিটেড কোডটা একটু কম থাকবে। ঠিক আছে, তো এই কারণে দেখুন আমরা একবার W25 লিখেছি, তার জন্য দেখুন আমার এখানে সুবিধা আমি পেলাম যে আমাকে এখানে কোনো কিছু লিখতেই হলো না। এবার আমি শুধুমাত্র কী করবো, আমি শুধুমাত্র রাইট সাইড বারটাকে নিয়ে কাজ করবো। ঠিক আছে, তো আমি সবার আগে রাইট সাইড বারটার একটা কালার দিয়ে দিই। তো আমি কি করব, আমাকে আবার বলে দিতে হবে যে মেন কন্টেন্ট এরিয়ার ভেতরে যে রাইট সাইড বার রয়েছে, তো দেখুন এরকম কোড আমি অলরেডি লিখেছি এখানে, তাই না? এই যে মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে যে কন্টেন্ট এরিয়া রয়েছে, তাই সেই কন্টেন্ট এরিয়ার জায়গাটাতে আমি কি করব, জাস্ট শুধুমাত্র রাইট সাইড বারটাকে বলে দেবো, তাহলেই হয়ে যাবে। তাই আমি এখান থেকে কি করব, আমি জাস্ট এখান থেকে এইটুকুনি জিনিসকে কপি করব, আমি এই জাস্ট নিচের লাইনে আসব, জাস্ট কন্টেন্ট এরিয়াটার জায়গায় আমার কি বসবে, রাইট সাইড বার এরিয়া, তাই না? বা রাইট সাইড বার, এইখানটাতে আমি জাস্ট দিয়ে দেবো রাইট সাইড বার। ঠিক আছে, এটাকে এন্টার প্রেস করলাম, এখানে আসলাম, আসার পরে আমি জাস্ট এখানটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো সবার ফার্স্টে। ঠিক আছে, তাই আমি এখানটাতে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কালার হবে COLOR। ঠিক আছে, তো এবার কোন কালারটা দিতে চাইছেন আপনি, দেখুন তো আমরা কোন কালারটা দিয়েছি, একটু রেড টাইপের, তাই না? তাই এখানে দেখি এটাকে দিয়ে দিই। ঠিক, এটাকে কপি করলাম, এখানে আসলাম, কালারটাকে আমরা এটা দিয়ে দিলাম, সেভ করলাম। এবার এই মুহূর্তে যখন আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা এরকম চলে এসছে। কেন উপর নিচে মার্জিন আপনারা জানেন, ঠিক, আমি এখানে করে দিচ্ছি। তো হেডিংটা কার মধ্যে রয়েছে, রাইট সাইড বারের মধ্যে রয়েছে, তাই আমাকে রাইট সাইড বারকে বলতে হবে ওভারফ্লো হিডেন, তাই না? একদম, এটাকে গেলাম, এবার এটাকে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা এরকম চলে আসলো, তাই না? একদম। তো এবার সবগুলো নিচে নিচে রয়েছে, উইথটা পুরোপুরিভাবে যেভাবে আমি চেয়েছিলাম সেভাবেই নিয়েছে। এবার আমাকে এগুলোকে পাশাপাশি নিতে হবে, তাই না? তো এবার পাশাপাশি নেওয়ার জন্য আমাকে কী করতে হবে বলুন তো, এটাকে কি বলতে হবে, ফ্লোট লেফট। ঠিক আছে, এটাকে কি বলতে হবে, ওভারফ্লো হিডেন। আবার এটার পাশে এটাকে আনার জন্য এটাকে ফ্লোট লেফট, এটাকে ওভারফ্লো হিডেন দিতে হবে, তাই না? তো চলুন আমরা সেটাকে করি। তো সবার ফার্স্টে এটাকে ফ্লোট লেফট করব, তাই এখানটাতে করে দেব হচ্ছে ফ্লোট লেফট, তাই না? একদম ফ্লোট লেফট করে দিলাম। তো দেখুন এটাকে ফ্লোট লেফট করার সাথে সাথে এখানে একটু রিফ্রেশ করে দেখি, তো দেখুন এখানে জিনিস লক্ষ্য করুন, এখানে ফ্লোট লেফট দিয়েছি, এটা লেফট সাইড বারটা এদিকে গেছে, কন্টেন্ট এরিয়াটা এখানে গেছে। এবার দেখুন ফুটার এরিয়াটা কোথায় ছিল, নিচে ছিল না, দেখুন এটা এই পাশে চলে এসেছে। ফুটার এরিয়াটা কি এখানে আসার কথা? একদম নয় কিন্তু, দেখেছেন যেটা আমি একটু আগে বললাম। দেখুন এই কোডটা আমি একটুখানি এই ফ্লোট লেফটটাকে একটুখানি কমেন্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগে ফুটার এরিয়াটা কোথায় ছিল। দেখুন ফুটার এরিয়াটা এর মধ্যে আসারই কথা নয়, কারণ এটা হচ্ছে কিন্তু মেন কন্টেন্ট এরিয়া, তাই না? এটা ওর জায়গা, আর এটা হচ্ছে ফুটারের জায়গা। তাই দেখুন ফুটার এরিয়াটা এর ভেতরে চলে এসেছে, যেটা কিন্তু আসার একদমই কথা নয়, তাই না? দেখুন যেই মুহূর্তে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে দেখবেন বাইরের জিনিস ভিতরে ঢুকে যাবে, এই দেখুন সেটাই এখানে হলো। আমি এখানটাতে ফ্লোট লেফট দিলাম, আর দেখুন কি হলো, সাথে সাথে এটাকে যখন রিফ্রেশ করলাম, দেখুন বাইরের জিনিস ভিতরে চলে আসলো, ফুটার এরিয়াটা থাকার কথা এখানে চলে আসলো এইখানে। তাই যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, আমরা যদি এইখানে দেখি বাইরের জিনিস ভিতরে চলে এসছে, অর্থাৎ এইটা হচ্ছে ওর জায়গা, আর এই ফুটারটা এর ভিতরে চলে এসে, তাহলে আমাকে কাকে বলতে হবে যে তুমি এমনভাবে থাকো যাতে তোমার ভিতরে অন্য কেউ আসতে না পারে? ঠিক এই বাউন্ডারিটাকে বলতে হবে, তাই না? কারণ এর ভেতরেই তো ও চলে এসেছে। তাই আমি যদি এই বাউন্ডারিটাকে বলে দিই যে তুমি এমনভাবে থাকো যাতে তোমার ভিতরে অন্য কেউ আসতে না পারে, তাহলে বাউন্ডারিকে কী বলতে হবে, ওভারফ্লো হিডেন, তাই না? তাই দেখেছেন এই কারণে আমি আগেই ফার্স্টে বাউন্ডারিটাকে ওভারফ্লো হিডেন দিইনি, আপনাদেরকে বোঝানোর জন্য। তাই এইবার আমাকে কাকে বলতে হবে, যেহেতু দেখছি ফুটার এরিয়ার ভেতরের জিনিস আমার মেন কন্টেন্ট এরিয়ায় চলে এসেছে, তাই আমাকে বলতে হবে যে মেন কন্টেন্ট এরিয়া যেটা আছে সেটা ওভারফ্লো হিডেন হোক। তাই দেখুন তো শুধুমাত্র মেন কন্টেন্ট এরিয়াটাকে ধরে কিছু করা আছে? হ্যাঁ দেখুন এই মেন কন্টেন্ট এরিয়াটাকে কিন্তু আমি ধরেছি, তাই এ দেখুন এখানে ধরা রয়েছে মেন কন্টেন্ট এরিয়া। তাই মেন কন্টেন্ট এরিয়াটাকে আপনি বলে দিন, এখানে বলে দিন ওভারফ্লো হিডেন। ঠিক আছে, সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন তো এবার ফুটার এরিয়াটাকে এর মধ্যে এসেছে না? দেখেছেন যেই মুহূর্তে আমি পুরোপুরিভাবে এই যে ইয়েটা রয়েছে, আপনার বাউন্ডারিটা রয়েছে, যখনই আমি বাউন্ডারিকে বলে দিলাম যে ওভারফ্লো হিডেন হও, অর্থাৎ বাইরের কোনো জিনিস তোমার ভিতরে ঢুকতে দিও না, সাথে সাথে দেখুন ফুটার এরিয়াটা আর ঢুকতে পারেনি ওর ভিতরে।
ঠিক আছে একদম। তো দেখুন এইভাবেই আমাকে সমস্ত জিনিসগুলো বুঝে বুঝে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। দেখুন আমরা সমস্ত কিছু সেভাবেই করছি। তো দেখুন আমরা এটাকে ফ্লোট লেফট করলাম, আর দেখুন এটা এর পাশে চলে আসলো, ঠিক আছে, যেটা আমরা জানি। দেখুন অলরেডি ফ্লোট লেফট করতে গিয়ে দেখুন কন্টেন্ট এরিয়াটা পাশে চলে এসেছে, কিন্তু এটা আসলে হওয়ার কথা নয়। এটা এই কারণে হয়েছে, দেখুন আমি এখানটাতে W25 মধ্যে উইথ 25% ফ্লোট লেফট দিয়েছি, তাই না। এবার এই W25টা কোন কোন জায়গায় কাজ করছে বলুন তো। ও কিন্তু এটাতেও কাজ করছে, ও আবার এটাতেও কাজ করছে, অর্থাৎ ও এটাকেও ফ্লোট লেফট করে দিয়েছে, ও কিন্তু এটাকেও সাথে সাথে ফ্লোট লেফট করে দিয়েছে, যেহেতু W25টা দুটো জায়গাতেই রয়েছে, তাই না। এই কারণে ওটা পাশাপাশি এরকম চলে আসে। নাহলে আমরা জানি যে যখনই আমরা কোনোটাকে ফ্লোট লেফট করি ও কিন্তু ভেতরে থাকার কথা, যেই মুহূর্তে আমি ওভারফ্লো হিডেন দেবো তারপরে বাইরে আসার কথা, তাই না। তাই আমরা যেহেতু কনসেপ্টটা আগে থেকে জানি, তাই আমরা এই কোনটাকে ওভারফ্লো হিডেন দেবো বলুন তো, এইটাকে ওভারফ্লো হিডেন দেবো, তাই না, এই W25টাকে। কারণ আমরা জানি এটাকে যখন আমি ফ্লোট লেফট দিয়েছি, এই W25টা তখন কিন্তু এর ভেতরে ঢুকে যাওয়ার কথা, কিন্তু ও পাশাপাশি এসেছে কী কারণে, কারণ এই দুটোই তো ফ্লোট লেফট, এই কারণে, ঠিক আছে। এটা জাস্ট বুঝে রাখুন। তাই আমরা জানি যে ফ্লোট লেফট যখন আমি এটাকে করছি, যাকে আমি পাশে আনতে চাইছি তাকে আমাকে ওভারফ্লো হিডেন দিতেই হবে। অর্থাৎ এক্ষেত্রে কাকে পাশে আনতে চাইছি, একে পাশে আনতে চাইছি, তাই না, এই যে এটাকে পাশে আনতে চাইছি। তাই আপনি এই W50টাকে কী করবেন, ওভারফ্লো হিডেন বলে দিন, ওভারফ্লো হিডেন। পাশাপাশি আপনি যখন এরকমভাবে একটা গ্লোবাল সিএসএস তৈরি করবেন, অর্থাৎ এরকমভাবে উইথ 25% ফ্লোট লেফট, উইথ 25% ফ্লোট লেফট, তখন আপনি এগুলোর মধ্যেও ওভারফ্লো হিডেন দিয়ে নিন আপনার পরবর্তীকালে সুবিধার জন্য। কেননা আপনি তো জানেন না যে এই উইথ 25% কার কার মধ্যে কাজে লাগছে, ঠিক আছে। হতে পারে যে এই উইথ 25% আপনাকে এইখানে ব্যবহার করতে হলো, তখন তো আপনাকে এখানে ওভারফ্লো হিডেন দিতেই হতো, তাই না। তাই আগে থেকেই আমি এটাকে ওভারফ্লো হিডেন দিয়ে রাখি, আমার তো কোনো সমস্যা নেই ওভারফ্লো হিডেন দিলে। ও তো আর আমার কোনো কাজ নষ্ট করবে না যদি আমি ওকে ওভারফ্লো হিডেন দিয়ে রাখি, বরঞ্চ আরও ভালো করবে, ঠিক আছে। ওভারফ্লো হিডেন কিন্তু আপনার কোনো জিনিস নষ্ট করবে না, বরং আপনার ভালো করবে। তাই ওভারফ্লো হিডেনটা আপনি দিয়ে রাখবেন এইভাবে, ঠিক আছে। তাই আমি এটাকে ওভারফ্লো হিডেন দিয়ে রাখলাম। তাই যখন যেই মুহূর্তে আমি এটাকে ওভারফ্লো হিডেন দিলাম, এটাকে রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এটা এখন এদিকে চলে এসেছে, ঠিক আছে। এখন দেখুন এটা পুরোটুকু জায়গা নিয়ে রয়েছে কিন্তু। আর ওভারফ্লো হিডেন না দিলে এটাতে কী হতো, দেখুন আমি এটাকে যখন ওভারফ্লো হিডেন দিচ্ছিলাম না, ওভারফ্লো হিডেন আপনাকে দিতেই হবে, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। দেখুন এখন কন্টেন্ট এরিয়াটা কিন্তু ভিতরের দিকে ঢুকে রয়েছে, আপনি জাস্ট বুঝতে পারছেন না, ঠিক আছে। নাহলে এটা এইটুকু তো হবে না, এটা তো পুরোটুকু নেবে, তাই না। দেখুন কন্টেন্ট এরিয়াটা তো 50%, ও কিন্তু এখন ভিতর থেকে, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে। তাই অবশ্যই আপনাকে এখানটাতে বলতেই হবে ওভারফ্লো হিডেন। দেখুন যেই মুহূর্তে আমি ওভারফ্লো হিডেন দিলাম, কন্টেন্ট এরিয়াটা কিন্তু এখন শুরু হয়েছে এই এখান থেকে, কিন্তু কন্টেন্ট এরিয়া এখান থেকে শুরু হয়েছে, যেহেতু আমি এখন ওকে ওভারফ্লো হিডেন দিইনি। তাই যেই মুহূর্তে আপনি ওকে ওভারফ্লো হিডেন দেবেন, ও দেখবেন একবার পাশ থেকে শুরু হয়, 50% জায়গা নিয়ে রয়েছে। তাই দেখুন এই মুহূর্তে আমি এটাকে সেভ করলাম। ওভারফ্লো হিডেনকে দিয়েছি আমরা, হ্যাঁ দিয়েছি W50কে। তাই আমি এখানে এসে রিফ্রেশে প্রেস করবো, দেখুন এবার কন্টেন্ট এরিয়া কিন্তু এখান থেকে শুরু হলো, আগের বার কিন্তু ঢুকেছিল ভিতরে, ঠিক আছে। তো বোঝার জন্য আমরা কি করব, দেখুন এটা এখন এভাবে হয়ে গেল। এবার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দেখুন এই মুহূর্তে এইটাকে কিন্তু ফ্লোট লেফট করা রয়েছে, এটার উইথ করা আছে 25%, ঠিক আছে। এটাকে ফ্লোট লেফটও করা আছে, বাদিকে চলে এসছে। এটার উইথ করা আছে 50%, এটাকে করা আছে ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন, ঠিক আছে, বা এটাকে বলতে পারেন ওভারফ্লো হিডেন করা আছে, তাই এটা পাশাপাশি চলে এসছে। এবার আপনি এটাকে যখন ফ্লোট লেফট দেবেন, তখন তো এইটা তো এর পাশে আসার কথা, তাই না। দেখুন তো আমরা এটাকে ফ্লোট লেফট দিয়েছি নাকি, চলুন তো দেখি যে আমরা W50টাকে ফ্লোট লেফট দিয়েছি কি না। W50কে আমি এখনও ফ্লোট লেফট দিইনি। তো এবার আমরা এই W50টাকেও আমরা কি করব, আমরা এটাকে ফ্লোট লেফট করে দিই, হ্যাঁ, যে ওর পাশে যাতে অন্য কেউ আসতে পারে। তো আমি এটাকে ফ্লোট লেফট করলাম, এটাকে সেভ করলাম, এখানে আসার পর এটাকে রিফ্রেশ করছি, দেখুন এটা এভাবে পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে। তো দেখুন এটা এবার এই দিকটায় চলে আসলো, কিন্তু দেখুন এটা ছোটো হয়ে গেল, কারণ নিশ্চয়ই আমরা কোনো একটা প্যাডিং দিইনি। তো দেখুন তো আমরা রাইট সাইড বারে কোনো প্যাডিং দিয়েছি নাকি, রাইট সাইড বারের মধ্যে না, দেখুন রাইট সাইড বারে আমরা প্যাডিং দিইনি, যেরকম আমরা প্রত্যেকটা একটা প্যাডিং দিয়েছিলাম, তো এটার আমরা প্যাডিং দিইনি। তো এটাকে আমরা সেভ করলাম, এবার আমরা রিফ্রেশ প্রেস করবো, দেখবো এটা পুরোপুরিভাবে এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা কালারটাকে হোয়াইট করে দিই, হ্যাঁ, যেটা আমরা কমেন্ট করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে যে মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে যা থাকবে সব সাদা করে দাও লেখার কালারগুলো। দেখুন এটাকে কমেন্ট করে রেখেছিলাম, কমেন্টটাকে রিমুভ করে দিলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন সব সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন এখন পুরো ব্লকটা তৈরি হয়ে গেছে। এইবার যখন আপনারা এরকমভাবে জিনিসগুলো ডিজাইন করবেন, মনে আছে আমরা বক্স সাইজিং দেখেছিলাম, ঠিক আছে। বক্স সাইজিং দেওয়ার মানে কী ছিল, যদি আমি পরবর্তীকালে কখনও কোনো সময়ের জন্য যদি আমি এই W25কে যদি এখন একটা প্যাডিং দিই, বলুন তো এরা কি আর পাশাপাশি থাকবে। যদি আমি এখন এখানে একটা প্যাডিং দিই, ধরুন 10 পিক্সেল,
প্যাডিং দিই ধরুন 10 পিক্সেল, ঠিক আছে, 10 পিক্সেল দিলাম, তাহলে কি এটার উইথ 25% প্লাস প্যাডিং 10 পিক্সেল, এটা কি আর পাশাপাশি এভাবে থাকবে? না, থাকবে না। কিন্তু দেখুন এদিকে সব এলোমেলো হয়ে গেল। কারণ কি? কারণ আমরা জানি যে একটা ডিভের যখন উইথটা টোটাল উইথ যখন ক্যালকুলেট হয় তখন ওই উইথের সাথে আপনার প্যাডিং প্লাস বর্ডারও কিন্তু অ্যাড হয়, ঠিক আছে। কিন্তু আমি যদি এটা না চাই যে প্যাডিং আর বর্ডার উইথের সঙ্গে ক্যালকুলেট না হোক, তার জন্য আমাকে কী দিতে হবে? একদম আমরা শিখেছি কী দিতে হবে, বক্স সাইজিং, কী দিতে হবে? বর্ডার বক্স, তাই না? বর্ডার হাইফেন বক্স, এটা দিতে হবে। তাহলেই যতই আমি প্যাডিং দিই না কেন ও আর কোনো রকম কোনো এফেক্ট ফেলবে না। দেখুন তো, একদম দেখুন এখন পাশাপাশি রয়েছে, কিন্তু প্যাডিং পড়েছে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি রয়েছে, তাই না? দেখুন এই মুহূর্তে যদি আমি এটাকে একটুখানি ইয়ে করি, এটাকে যদি একটুখানি ইন্সপেক্ট করি, দেখবো যে দেখুন এই দেখুন 25-এর মধ্যে কিন্তু প্যাডিং পড়েছে, ঠিক আছে, এদিকেও 25 এদিকেও 25, দেখুন দুটোর মধ্যেই কিন্তু প্যাডিং পড়েছে, এটা 50 এটা 25, কিন্তু দেখুন পাশাপাশি রয়েছে, কিন্তু একটাও কিন্তু এলোমেলো হয়ে যায়নি, ঠিক আছে, সবগুলো কিন্তু পাশাপাশি রয়েছে। এই দেখুন 25 এটার মধ্যে নেই, 25 50 এটার মধ্যে প্যাডিং রয়েছে। তাই যেহেতু এটার ভিতরে প্যাডিং রয়েছে তাই দেখুন এই স্পেসটাই প্যাডিংয়ের জন্য আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো দেখুন এই মুহূর্তে আমরা কী করবো, আমরা এটাকে দিলাম না, বাট আমরা বক্স সাইজিং বর্ডার বক্সটা কিন্তু সবসময় দিয়ে রাখবো। হ্যাঁ, যখনই আমরা এরকম কলাম তৈরি করব, অর্থাৎ এই যে কলামগুলো আমরা তৈরি করলাম না এতক্ষণ ধরে, এই কলামগুলো যখন আমরা তৈরি করব তখন প্রত্যেকটা কলামের মধ্যে যেরকম আমরা উইথ কতটা উইথ নেবে সেটা বলছি, ফ্লোট লেফট সেটা বলছি, সেরকম আমরা বক্স সাইজিং বর্ডার বক্সটাও বলে রাখবো, যাতে আমাদের পরবর্তীকালে কোনো দিকে কোনো সমস্যা না হয়, ঠিক আছে, এটা আমরা করে রাখবো। তাই দেখুন আমরা এখানে কি করলাম, বক্স সাইজিং বর্ডার বক্স যেরকম এটাতেও দিয়ে রেখেছি, তখন আমরা কপি করলাম, আমরা এটাতেও দিয়ে রাখবো, ঠিক আছে, সবগুলোতে দিয়ে রাখবো। এবার এটাকে আমরা রিফ্রেশ করলাম, দেখুন এটা এরকম দিয়ে রাখলাম। প্যাডিংটাকে আমার দরকার নেই, প্যাডিংটা আমরা সরিয়ে দিয়েছি, প্যাডিং আমরা পরবর্তীকালে লেআউট ডিজাইন করার জন্য পরবর্তীকালে দেবো। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দেখুন এই কটা এরিয়া কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? এবার লাস্ট হচ্ছে আমাদের ফুটার এরিয়া। তো চলুন আমরা এবার ফুটার এরিয়াটাকে দেখি। তো ফুটার এরিয়াটাকে তৈরি করার জন্য আমরা কোথায় যাব, আমরা চলে যাই একবারে এইটাতে, আমাদের এইটাকে তৈরি করতে হবে। তো সেম ওয়েতে দেখুন আমরা জানি সবার ফার্স্টে একটা বাউন্ডারি রয়েছে, তার ভিতরে কে রয়েছে, তার ভিতরে একটা রয়েছে W100, তার ভিতরে কে রয়েছে, ফুটার কন্টেন্ট, তার ভিতরে রয়েছে আপনার H1টা, তাই না? দেখুন কতটা অর্গানাইজডভাবে আমরা সমস্ত জিনিসগুলো করেছি। তো এবার আমরা চলে যাই হচ্ছে এইখানে, এখানে যাওয়ার পরে কে রয়েছে সবার ফার্স্টে, ফুটার এরিয়া। তো দেখুন তো ফুটার এরিয়াকে কি ধরে কোনো কিছু করতে হবে সবার ফার্স্টে? হ্যাঁ, দেখুন পুরো কালারটা কিন্তু ফুটার এরিয়াটাকে নিয়ে রয়েছে, তাই আমরা ফুটার এরিয়াটাকে ফার্স্টে ধরবো। এখানে গেলাম, একবারে নিচে চলে আসবো, আসার পরে এইখানে আসার পরে একবার এখানে ফুটার এরিয়া দিয়ে দিলাম। তো সবার ফার্স্টে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। এটাকে কোন কালারটা দেখুন তো কি, এইটা, তাই তো, তাই এটা দেখুন তো ফ্ল্যাট ইউআই কালার্সে কোনটা, এইটা। তো কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম, ঠিক আছে, সেভ করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো যখনই আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, আমরা আউটপুটে যাব, রিফ্রেশে প্রেস করে দেখি কেমন অবস্থা। এইটা দেখুন উপরে আর নিচে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, আমরা জানি সেটা কীভাবে রিমুভ করতে পারবো, এই H1-এর উপরে থাকা এই ক্লাসটাকে ধরতে হবে, এই ডিপটাকে, তাই না? কারণ H1-ই তো মার্জিন ক্রিয়েট করছে এর বাইরে গিয়ে, তাই তো। আর তাই আমাকে বলতে হবে ফুটার কন্টেন্টকে, তাই ফুটার কন্টেন্ট কার মধ্যে রয়েছে, ফুটার এরিয়ার ভেতরে যে ফুটার কন্টেন্ট রয়েছে এভাবে আমাকে ধরতে হবে যে ডট ফুটার এরিয়ার ভেতরে বলতে স্পেস যে ফুটার কন্টেন্ট রয়েছে। এবার আমি এটাকে ধরলাম, এইটাকে যেটা ধরলাম, এবার এটা হচ্ছে ক্লাস, তাই ডট দিতে হবে। আর এখানে আমাকে বলতে হবে কি, ওভারফ্লো হিডেন, তাই না? একদম সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন একদম সেভ হয়ে গেছে। এবার আমাকে জাস্ট কী করতে হবে, সবগুলোর একটা প্যাডিং দিয়েছিলাম না, এবার ফুটার কন্টেন্টকেও একটা 10 পিক্সেলের প্যাডিং দিয়ে দিই, যেরকম সবগুলোতে দিয়েছিলাম। কপি করলাম, ফুটার কন্টেন্টকে একটা 10 পিক্সেলের প্যাডিং দিয়ে দিলাম, দেখুন এখন ওর মতো সবার মতো হয়ে যাবে। এবার কালারটাকে হোয়াইট করে দেবো, তার জন্য আমি ফুটার এরিয়াটাকে বলে দেবো কালার হচ্ছে হোয়াইট। তো দেখুন এখানে সবগুলোর মধ্যে কালার হোয়াইট করেছিলাম, তো আমি জাস্ট এই ফুটার এরিয়ার ভিতরে যাই থাকুক না কেন সবগুলোকে আমি কালার হোয়াইট করে দিলাম। এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন একটি পুরো ওয়েবসাইট বা পুরো একটা লেআউট কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারলাম, ঠিক আছে। এবার এর ভিতরে আপনি যে কোনো কিছুকে রাখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, বাট আমাদের বেসিক লেআউট আমরা এরকমভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। এবার দেখুন আমাদের কতটা ইজি হয়ে যাবে যখন আমরা নিচের ধরুন এরকমই আরেকটা কন্টেন্ট আমার নিচে দরকার, এরকমই একটা লেআউট নিচে দরকার। আপনি শুধুমাত্র কী করবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি এই মেন কন্টেন্ট এরিয়ার যেটা রয়েছে সেটাকে একবার ডুপ্লিকেট করুন তো,
দেখুন নিচে ঠিক এক্স্যাক্টলি এটার মতো একটা ব্লক তৈরি হয়ে যাবে। দেখুন আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখুন উপরে একটা ব্লক, নিচে একটা সেম ব্লক। এবার আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন পুরোপুরিভাবে সেম একটা ব্লক তৈরি হয়ে গেল, তাই না? তাই এটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি, এটা বোঝার সুবিধার জন্য ছিল। কন্ট্রোল সেট করে দিলাম, সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এরকম একটা ব্লক আপনার কিন্তু তৈরি আপনারা করে ফেলতে পারলেন, ঠিক আছে, পুরোপুরিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে। আপনারা হয়তো অনেকেই আগে এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে ভয় পেতেন, ঠিক আছে, কিন্তু দেখুন এটা খুবই ইজি, আপনারা নিজেরাই দেখতে পারলেন। এই কারণেই আমি এতক্ষণ ধরে খুব হাতে ধরে ধরে আপনাদেরকে শেখাই, যাতে আপনারা যে কোনো জিনিসই খুব ভালোভাবে তৈরি করতে পারেন, আর পরবর্তীকালে একটা ছবি দেখে অনায়াসেই আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এটা আমি আপনাদেরকে বলছি, আপনারা পারবেন, ঠিক আছে। তাই সবাই করছে আমি পারবো না এটা কখনো ভাববেন না, আপনিও পারবেন। আপনাকে শুধুমাত্র শিখতে হবে, হয়তো আগে আপনি শিখতে পারেননি, আপনি এখানে এসেছেন শেখার জন্য, আমি চেষ্টা করবো আপনাদেরকে পরিপূর্ণভাবে সব কিছু স্টেপ বাই স্টেপ শেখাতে। তাই খুব ভালোভাবে জিনিসগুলো দেখে যাবেন, একবারে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখে যাবেন। আশা করি সমস্ত জিনিসগুলো মানে ফার্দার আপনি সব জিনিসগুলো করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন আমরা খুব সুন্দরভাবে যে জিনিসটাকে আমরা এভাবে ড্র করেছি সেই জিনিসটাই কিন্তু আমরা পুরোপুরিভাবে তৈরি করলাম, তাই না? এবার আপনারা সবার ফার্স্টে কী করবেন, এই সেম জিনিসটা যেভাবে আমি এই autodraw.com গেছি, যাওয়ার পরে এই যে ডিজাইনটা করেছি, এই সেম ডিজাইনটা ফার্স্টে আপনি করবেন, আর সেম ওয়েতে আপনি পুরোপুরিভাবে আউটপুটটা অ্যাজ ইট ইজ এভাবে তৈরি করবেন, ঠিক আছে, অ্যাজ ইট ইজ পুরোপুরিভাবে এভাবে জিনিসটাকে তৈরি করবেন, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা কিন্তু আপনি প্র্যাকটিস করলেন, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট নয়, প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি নিজে থেকে অটো ড্রয়ের মধ্যে একটা কিছু ড্র করুন। যেরকম আমি এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, অটো ড্র থেকে। তার জন্য কী করবো, সিলেক্টে ক্লিক করে আমি এই পুরো জিনিসটাকে, আপনি এখান থেকে পুরোপুরিভাবে সিলেক্টে ক্লিক করুন, ধরুন পুরো সিলেক্ট হয়ে গেল, ডিলিটে প্রেস করে দিন, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আপনার কাছে পুরোপুরিভাবে একটা নতুন একটা উইন্ডো খুলে গেল। সিলেক্ট করার জন্য এই যে ক্লিক করলাম, আর এখান থেকে মাউসটাকে চেপে ধরে টেনে এভাবে নিচের দিকে নিয়ে আসুন, তারপরে ছেড়ে দিন, ঠিক আছে, যখন সাদা অংশটা কভার হয়ে যাবে, তারপরে জাস্ট ডিলিটে প্রেস করবেন, দেখবেন যা লিখেছেন সব ডিলিট হয়ে গেছে। এবার আপনি নিজের মতো করে একটা ব্লক তৈরি করুন, ঠিক আছে। আমি এখানে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা কালার টালার সব নিজেরা করে নেবেন। মনে করুন আপনি এরকম একটা হেডার করলেন, ঠিক আছে। এবার তার ভিতরে আপনি বাউন্ডারি টাউন্ডারি সব আপনি নিজে থেকে কিন্তু দিয়ে নেবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে বেসিক বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এই যে এইটা তৈরি করলেন, এখন এইভাবে তৈরি করলেন, একটা দুটো তিনটে চারটে, প্রত্যেকটা ব্লকের একটা আলাদা আলাদা কালার দেবেন, ঠিক আছে। আর তারপরে দেখা গেল না, আমি একটু এভাবেই করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আমি জাস্ট ব্লকগুলোকে ডিলিট করে দিলাম। দেখুন সবার ফার্স্টে আপনারা কী করবেন, যেরকমভাবে আমরা কিন্তু স্ট্রাকচার তৈরি করি, হ্যাঁ আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। সবার ফার্স্টে এরকমভাবে আমাদের কী হবে, একটা বাউন্ডারি তৈরি করতে হবে, একটা বাউন্ডারি তৈরি করে নিলাম। বাউন্ডারির ভিতরে উইথ কতটুকু হবে, আমি মনে করলাম এই বাউন্ডারির ভিতরে উইথ আমি নিলাম 50 করে, ঠিক আছে, এটা 50 আর এইটা 50, ঠিক আছে। তার ভিতরে আপনি প্রত্যেকটা এরিয়ার এক একটা করে নাম দিয়ে দেবেন, যে এটা হচ্ছে আপনার এই এরিয়া, তার ভিতরে থাকবে এর কন্টেন্ট, একটা হেডিং থাকলো, ঠিক আছে। আর এই 50-র মধ্যে থাকবে এই একটা ব্লকের নাম দিবেন, যেরকমভাবে আমরা ওই লেফট সাইড বার কন্টেন্ট এরিয়া দিয়েছিলাম, সেরকম একটা ডিভ নিয়ে নেবেন, তার ভিতরে থাকবে একটা হেডিং, ঠিক আছে। আর ঠিক সেরকমভাবে এইটা হচ্ছে আমাদের বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতরে এবার আমরা কি করব, এই বাউন্ডারিটা তৈরি করলাম। এবার এই বাউন্ডারির ভিতরে এইটা হচ্ছে আপনার এরকমভাবে করে দিলাম যে এটা আমরা 4টে ব্লকের করব, হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। তাই 4টেকে তৈরি করার জন্য আপনার কত % করে লাগবে এটা আপনারা ডিভাইড করে নেবেন। যেরকম আমি যদি ক্যালকুলেটর খুলি তাহলে আপনি হিসাবটা করে নিতে পারবেন। সো ক্যালসি, ঠিক আছে। তো 100%কে আপনি কটা ভাগে ভাগ করতে চাইছেন, 4টে, তাহলে প্রতিটা ভাগে দেখুন কত করে পড়ছে, 25 করে, তাই না, একদম। তো দেখুন এটা 25 25 25 25 এভাবে যাবে। তো এরপরে এটা হয়ে গেল, হ্যাঁ এটা হয়ে গেল আপনার 25 করে। তো তারপরে আপনার প্রত্যেকটার ভিতরে, এটা তো হয়ে গেল আপনার উইথ কতটুকু রাখবেন, তার ভিতরে থাকবে আরেকটা ডিভ, যার একটা আপনি নির্দিষ্ট নাম দেবেন, ঠিক আছে। তার ভিতরে থাকবে একটা হেডিং, এটাও ঠিক তাই, যে এরকম একটা ধরুন আপনার একটা হেডিং থাকবে, মানে একটা ব্লক থাকবে যার একটা নাম দিয়ে দেবেন, তার ভিতরে থাকবে একটা হেডিং। তো এটা হচ্ছে আপনার W25, তার ভিতরে আবার আরেকটা ব্লক যার একটা নাম দেবেন, একটা ডিভের, তার ভিতরে হচ্ছে আপনার এরকম একটা হেডিং। আর এটার ভিতরেও ঠিক তাই, এটার ভিতরে ফার্স্টে একটা ডিভ তৈরি করে নেবেন, একটা নাম দেবেন, তার ভিতরে আপনার হেডিং, ঠিক আছে। আর এইবার এটার মধ্যে যাব আমরা, এটাও একটা বাউন্ডারি তৈরি করলাম পুরোটুকু। বাউন্ডারির মধ্যে আপনার
এইটুকু একটা ব্লক থাকবে, এতটুকু একটা ব্লক থাকবে, বা আমি এইটুকু করে দিলাম, এইটুকুনিকে একটা ব্লক থাকবে, বা এইটুকুনিকে একটা উইথের থাকবে, এইটুকুনিকে একটা উইথের থাকবে। তাই এই উইথটা হচ্ছে আপনার মনে করুন একটু ছোটো, এরকম মনে করুন 25%, আর বাকিটা আপনার 75% করে দিলেন, এরকম হতে পারে, বা এটাকে আপনি 30-70ও করতে পারেন। মানে আপনি বুঝে যাবেন, দেখুন আপনি আন্দাজ করে নিতে পারবেন যে এইটা এইটুকু, মানে এটাকে আমি 20% বা 30% দেবো, আর বাদ বাকি এটা 70% নিয়ে নেবে। ঠিক আছে, তো এটা তো হয়ে গেল আমাদের উইথ। তার ভিতরে আমাদের কি থাকবে, আরেকটা ডিভ থাকবে ভিতরে। ঠিক আছে, একটা ডিভের নাম দিয়ে দেবেন, তার ভিতরে থাকবে আমাদের একটা হেডিং, আর এটার ভিতরেও ঠিক তাই, যেরকম আমরা আগেরটাও দেখেছি, একটা ডিভ থাকবে, তার ভিতরে এরকম একটা হেডিং। ঠিক আছে, তো এই ব্লকটা অ্যাজ এ অ্যাসাইনমেন্ট আপনারা জমা দেবেন। ঠিক আছে, প্লাস পাশাপাশি এইটা করার পরে এটার আউটপুটটা স্ক্রিনশট, ফার্স্টে তো অ্যাসাইনমেন্টটা জমা দেবেন ডকের মধ্যে পুরো HTML CSS করে, আর তারপরে আপনারা এই পুরোপুরিভাবে ব্লকটাকে সাজিয়ে কালার করে সমস্ত কিছু, এটার ফার্স্ট একটা আউটপুট, যেটা আপনার index.html এর মধ্যে যে আউটপুটটা থাকবে, সেই আউটপুটের স্ক্রিনশটটা আপনি দেবেন, পাশাপাশি আপনি যে কোডের যে স্ক্রিনশটটা সেটাও আপনি গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে, পাশাপাশি আপনি অন্যান্য গ্রুপেও শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি এইভাবে পুরো জিনিসটা করবেন, আর এটা করার পরে নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ, আপনারা একটা ওয়েবসাইটের বেসিক লেআউট তৈরি করতে পারছেন। ঠিক আছে, সবার ফার্স্টে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, যেটা আমি শিখিয়েছি, তারপরে আপনাদেরকে এগুলো করতে হবে। তো আশা করি এটা করার পরে আপনাদের নিজের মধ্যে অনেক কনফিডেন্ট কাজ করবে, আর আপনারা খুব ভালোভাবে জিনিসটাকে বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেকটা লেন্দি হলেও পুরোটা খুব মনোযোগ সহকারে দেখবেন। একবারে যদি বুঝতে না পারেন, ভিডিওটা 3বার দেখবেন, তাহলে আশা করি খুব ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার থাকাটা আপনাদের জন্য খুব জরুরি। ঠিক আছে, আর দেখুন আপনাদের মতোই অনেকেই রয়েছে যারা এরকম লেআউটগুলো তৈরি করতে পারছেন না, কারণ তাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে না, বা তারা ভয় পাচ্ছে। তো আমি চাইছি যে আপনারা তাদের কাছে ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনাদের যেরকম সুবিধা হচ্ছে ভিডিওগুলো দেখে, আপনারা চাইবেন যে তাদেরও সুবিধা হোক, আর আমি যাতে সবার কাছে পৌঁছে যেতে পারি, এটা হয়তো শুধুমাত্র আপনাদের দ্বারাই সম্ভব। তাই প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে অন্যান্যরাও ফ্রিতে শিখতে পারেন। ঠিক আছে, তাই আশা করি আজকের ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন, মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্ট করে যাবেন। তাই আজকের আমাদের ক্লাসটি এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য, আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।